শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেলোয়ার এলাহি, যাকে নিয়ে আজকে এই আয়োজন। আমরা জানি এটা একটা আনন্দ সন্ধ্যা, তবু যাতে পরস্পরের কথা আমরা শুনতে পারি সেদিকে যেন আমাদের একটু নজর থাকে। আমি কবি ইকবাল হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং সকলের পক্ষ থেকে বলি শুভ জন্মদিন। আজকে বেঁচে থাকলে উনি ৭৩তম জন্মদিন পালন করতাম আমরা। ইকবাল ভাইকে যারা জানেন তারা একথা স্বীকার করবেন যে জীবনের প্রতিটি মুহূর্তকে উনি আনন্দময় করতে চেয়েছিলেন এবং করেছেনও। যে কোনো সুবাদে প্রত্যেকটা মুহূর্ত যাতে আনন্দময় হয়ে ওঠে এরকম নানান ছোঁয়া উনি খুঁজে বেড়াতেন। এবং রাত বিরাতে আমরা ইকবাল ভাইকে কেন্দ্র করে নানান সুবাদে আনন্দে মেতে উঠতাম। আমরা জানি যে আজকে বেঁচে থাকলে গতকাল থেকে অথবা এর আগের রাত থেকে আমাদের সেই আনন্দ উৎসব শুরু হয়ে যেত। আসলে ১৯৫২ সালের ৪ ডিসেম্বর কবি ইকবাল হাসানের জন্ম হয়েছিল বরিশালের একটি বিদেশি মিশনারিতে। ২০২৩ সালের এপ্রিল মাসে তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ইকবাল ভাইকে ব্যক্তিগতভাবে জানেন এবং তারা প্রত্যেকেই চাইবেন যে ইকবাল ভাইকে তাদের ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে আজকে সম্মান জানাবেন, তার প্রতি ভালোবাসা দেখাবেন। কিন্তু এখন ডিসেম্বর মাস, আমরা যেখানে এই আয়োজনটি করছি এটা টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তন। এখানে বিজয় দিবসের একটা উৎসব হচ্ছে, 4 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। প্রতিদিন 8টা থেকে আমরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করি। আমরা যেন যে কথাই বলি না কেন একটু সংক্ষিপ্তভাবে বলি, যাতে অন্যের কথাটা শোনার সুযোগ হয়। আমাদের মূল উদ্দেশ্যটা হলো তার প্রতি শ্রদ্ধা জানানো এবং ভালোবাসা প্রকাশ করা। আজকের মূল অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য আমি লেখক এবং উপস্থাপক এবং শিল্পী তাসমিনা খানকে অনুরোধ করছি। সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের এই শীতের তুষার শুভ্র বিকেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হবার জন্য। আজ আমাদের যেই আনন্দ আয়োজন, এই আনন্দ আয়োজনটি একটি মিশ্র অনুভূতির সমাবেশ। মিশ্র অনুভূতি এ কারণে যে একদিকে ভীষণ আনন্দ, আমরা আজ বরেণ্য কবি, খুবই বিখ্যাত এবং খুবই পরিচিত নান্দনিক কবি ইকবাল হাসানের ৭৩তম জন্মদিন উদযাপন করছি। আবারও মিশ্র অনুভূতি এই কারণে যে খানিকটা বিষাদ মাখা, কারণ আজকের এই আনন্দের সর্বোচ্চ ভাগিদার যার হবার কথা সেই ইকবাল হাসান আজ আমাদের মাঝে নেই। বেঁচে থাকলে আজ তার ৭৩তম জন্মবার্ষিকীটা হয়তোবা আরেকটু বেশি আনন্দ পেত। সে যাই হোক, আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি কবির জন্মবার্ষিকী উদযাপন করতে। আর কবি মানেই একজন স্রষ্টা, একজন কবি এক জনমের নয়। তিনি বেঁচে থাকেন জন্ম জন্মান্তরে তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার কাব্যের মধ্যে দিয়ে। এখানে আজকে আমাদের এই মিলনায়তনে উপবিষ্ট রয়েছেন শহরের অনেক গুণী মানী ব্যক্তিত্ব, অনেক কবি, সাহিত্যিক এবং সাংবাদিকেরা রয়েছেন, তার প্রিয় পরিবারবর্গ রয়েছেন, তার প্রিয় বন্ধুমহল। আমরা একে একে তাদের সবাইকে ডেকে নেব, শুনে নেব অনেক অনেক স্মৃতিকথা, শুনে নেব কবির কিছু কাব্যগাথা। সে পর্যায়ে আমি আজকে অনুষ্ঠান শুরুতে প্রথমেই মঞ্চে আহ্বান জানাবো সাংবাদিক সুমন রহমানকে। তার রয়েছে কবির সাথে গভীর সংযুক্তি, তিনি কিছু স্মৃতিচারণ করবেন। মঞ্চে ডাকছি কবি সাংবাদিক সুমন রহমানকে। ধন্যবাদ। বন্ধু কবি ইকবাল হাসান, তার সুযোগ্য সহধর্মিণী
কবি নিজ গুণে গুণান্বিত তসলিমা ভাবি এবং এখানে উপস্থিত সুধীমণ্ডলী। কবি ইকবাল হাসানকে সবচাইতে বেশি জানেন তার স্ত্রী, তার কাছের মানুষ তসলিমা হাসান। আমার ধারণা তারপর এই অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত আছি সবচেয়ে বেশি জানেন কবির নিকট বন্ধু, খুবই ঘনিষ্ঠ বন্ধু হরিহর আত্মা সৈয়দ ইকবাল। তারপরে জানেন সালমা বানী, তারপরে বোধহয় আমি, আরও কেউ থেকে থাকতে পারেন, মানে এইভাবে সিরিয়ালি হয়তো জিনিসটা বোঝানো যাবে না। তো তার লেখালেখি, তার সাহিত্য চর্চা, তার কাব্য চর্চা, এগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এগুলো আমরা যারা পড়তে পারি, তার বই পড়ে আমরা এগুলো উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি এবং তার সৃষ্টির স্বাদ নিতে পারি। একজন মানুষ যখন চিরতরে চলে যান, তার জন্মদিন হোক অথবা মৃত্যুদিন, আসলে সেটা একটা স্মরণ অনুষ্ঠানই হয়ে যায়। আমরা তাকে স্মরণ করি, যারা তার সঙ্গে মিশতে পেরেছি, খুব কাছ থেকে যারা তাকে দেখেছি, তারা মনে হয় শুধু কোনো অনুষ্ঠানে নয়, আমরা বিভিন্ন সময় তাকে স্মরণ করি। খুবই আটপুরে সাদামাটা আমাদের জীবনযাপনে হয়তো খেতে বসে এমন একটা আইটেম হঠাৎ করে মনে পড়ে গেল, আরে ইকবাল ভাই এই খাবারটা খুব পছন্দ করতেন, উনি অমুক দিন খেতে গিয়ে এইটার প্রশংসা করেছিলেন। অথবা কোনো একটা জায়গায় বেড়াতে গেলাম, সেখানে গিয়ে এই গল্পে উঠে আসলো, আরে এইখানে তো আমরা ইকবাল হাসানের সঙ্গে বেড়াতে এসেছিলাম, এটা মনে পড়ে গেল। অথবা কোনো অনুষ্ঠানে গিয়ে নানাভাবে নানা সময়ে ইকবাল হাসান আমাদের স্মরণে আসেন এবং আসতে থাকবেন যতদিন আমরা তাকে দেখেছি, কাছ থেকে জেনেছি, তারা যতদিন আমরা বেঁচে থাকব। যতদিন না আমরা তার মতো ওই একটা গোরস্থানে, আরেকটাতে আছে আসাদ ভাই, এই দুইটাতে আমাদেরই তো আসলে গন্তব্য। এই দুইটাতে যতদিন না যাব ততদিন হয়তো আমরা তাকে স্মরণ করতেই থাকব। ইকবাল হাসানকে আরও স্মরণ করতে হয় এই কারণে যে তার একটা মানুষের যে প্রেজেন্স বলে একটা শব্দ আছে, যার উপস্থিতি, সেটা ভোলা খুব কঠিন। তার কারণ আমরা অনেক সময় জীবিত থেকেও মৃত, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যাদের প্রাণবন্ত জীবনযাপন সবসময় আমরা উপলব্ধি করতে পারি, আমাদেরকে উপলব্ধি করায়। ইকবাল হাসান ছিলেন সেই রকম একজন প্রাণবন্ত মানুষ, যার মৃত্যুটাকে কখনোই মেনে নেওয়া যায় না, মনে হয় তিনি আমাদের মাঝখানে আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা তাকে স্মরণ করব। আগেই বলেছি যতদিন আছি আমাদের স্মৃতিতে আছেন ইকবাল হাসান এবং আমরা তাকে স্মরণ করতে থাকব। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক সুমন রহমান আপনাকে। আমি এবারে মঞ্চে ডেকে নেব লেখক, প্রচ্ছদ শিল্পী মাসুম রহমানকে। মঞ্চে আসছেন মাসুম রহমান। শুভ সন্ধ্যা। আজকে এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে যে মানুষটিকে নিয়ে, কবি ইকবাল হাসান, কবি ইকবাল হাসানকে কেন্দ্র করে আজকের যে আয়োজন, তাতে একটা জিনিসই মনে হয় যে আজকের এই জন্মদিনের অনুষ্ঠানে আমরা যারা এখানে একত্রিত হয়েছি প্রত্যেকটি মানুষকেই উনি ছুঁতে পেরেছিলেন এবং যে কারণেই আজকে আমরা ঘটা করে হলেও আজকে এই জন্মদিনের উৎসবে আমরা সামিল হতে পেরেছি। বাট আমার মনে হয় যে সুমন ভাই যেটা বললেন একটু আগে, যে আসলে অনেক সময় প্রতিটি মুহূর্তেই ওনার কথা মনে পড়ে। উনি খাবারের কথা বললেন, আড্ডার কথা বললেন, কোথাও বেড়াতে গিয়েছি সেখানকার কথা বললেন। এমনকি কোনো উদযাপনেও মনে হতো যে ইকবাল ভাই থাকলে এইভাবে কথাটা বলতেন বা এইভাবে সবাইকে উদ্বুদ্ধ করতেন। তো আসলে মানুষ চলে যায়, উনিও চলে গেছেন, কিন্তু ওনার যে জীবন, যে কর্মময় জীবন, সেটি আমাদেরকে আসলে এখনও বারবার ওই জায়গাতে ফিরে নিয়ে যায়। তো সেই জন্য আমরা আজকে ওনার জন্মদিনে আমি আয়োজন করার জন্য মূলত ভাবিকে, কবি তসলিমা হাসান
যাকে তিনি তসলি বলে ডাকতেন সবসময়। আমরা নিচে গেলে ভাবি কোথায় দ্রুত ডাকতেন এভাবে, যে যে কারা এসেছে, কি আপ্যায়ন করব, কি খেতে দেবো ইত্যাদি ব্যস্ত হয়ে যেতেন। তো সেই মানুষটি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু উনি যা করার, সাহিত্যকর্ম নিয়ে তো আলোচনা করছি না, আজকে করার সময়ও নাই, কিন্তু উনি যা করার করে গিয়েছেন, ওনার যে ইম্প্যাক্টফুল লাইফ, সেটাকে নিয়েই কিন্তু আমরা আজকে স্মরণ করছি। অন্য 10 জন মানুষের জন্য কিন্তু এইভাবে চলে যাওয়ার পরে জন্মদিন পালিত হয় না। তো সেখানে উনি সার্থক। উনি, আমরা যতদিন বেঁচে আছি নিঃসন্দেহে আমরা, আমাদের হৃদয়ে উনি থাকবেন এবং আমরা স্মরণ করব। কিন্তু আজকে এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি তো ওনার কাজ করে চলে গেছেন, কিন্তু আজকে আমরা এই যে উদযাপন করছি, এতে ওনার কিছু যায় আসে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এসে যায়। কারণ আমরা ধীরে ধীরে ওই পথেই যাচ্ছি। আমরা, আমাদের কতটুকু সময় আছে জানি না, অন্য সব হিসাব আমরা করতে পারি, কিন্তু একটি হিসাব করতে পারি না যে কতক্ষণ আছি। সুতরাং আমাদের জীবনও আমরা ইম্প্যাক্টফুল করার জন্য আমরা কাজের মধ্যে থাকতে পারি, যে কাজ দিয়ে আমরাও মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। কবির কিছু যায় আসে কিনা, আসলে এভাবেই একজন শিল্পী, একজন স্রষ্টা, একজন কাব্যস্রষ্টা বেঁচে থাকেন। এভাবেই তার যারা অমর লেখক, তাদের সৃষ্টি নিয়ে আমরা প্রতি বছর স্মৃতিচারণ করে যাই। এবারে মঞ্চে ডেকে নেব এনায়েত করিম বাবুল, চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুলকে মঞ্চে ডেকে নিচ্ছি। শুভ জন্মদিন কবি ইকবাল হাসান। আমার মনে হয় আমাদের আগে ভাবির বলা উচিত ছিল। আমি দেওয়ারকে বলছি যে একটু পরে আপনি তৈরি থাকেন, বলবেন, তারপরে হয়তো সবাইকে বললে ভালো লাগবে। ইকবাল ভাই নেই, মানে একজন কবি সরাসরি উপস্থিত নাই, কিন্তু সে বেঁচে আছে তার লেখায়, কবিতায়, তার শিল্পকর্মে। তো সে কারণেই তার অনুপস্থিতিও কোনো বড় বিষয় নয়, আমরা তার জন্মদিন পালন করেই যাব। ইকবাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক দীর্ঘকালের, সেই 80-র দশকে উনি যখন ইত্তেফাক গ্রুপে ছিলেন, পূর্বাণীতে উনি দায়িত্ব পালন করছিলেন, তখন রেজাউল হাসান, ইকবাল হাসান এবং রফিকুজ্জামান, আমরা তখন চলচ্চিত্র নির্মাণ আন্দোলনে প্রথম ছবি চলচ্চিত্র আমি 1984 সালে শুরু করি, তখনই ইকবাল ভাই পূর্বাণীতে বিশাল কাভার করেছিল। তো সেই সময় থেকেই ইকবাল ভাইয়ের সাথে আমার সম্পর্ক। আমি তাকে ঢাকায় দেখেছি যৌবনে, সে কবিতা লিখছে, কবিতা পরিশোধ করছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট করছে, মানে এতটা একটি প্রাণবন্ত লোক খুব কম দেখেছি আমি তাকে। এরপরে উনি জার্মানিতে গেছে, সেটা দেখিনি, কিন্তু আবার তাকে আমি নিউ ইয়র্কে পেয়েছি। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদ করেছে, সেখানেও দেখছি তাকে কত অ্যাক্টিভ। তারপরে যখন আমি কানাডায় আসি, কানাডায় এসেও তারপরে থেকে তাকে আরও বেশি কাছাকাছি গেছি। দীর্ঘদিন আমরা রাতে বিরাতে আড্ডা দিয়েছি, এবং তার জন্মদিনে হঠাৎ করেই আমরা হাজির হয়ে যেতাম রাতের বেলা, সেই রান্না এবং অন্যান্য। এখানে বেশ কয়েকজনই আছে তার সেই সময়গুলোতে উপস্থিত থাকতো। আরেকটা ব্যাপার হলো, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই হলো ইকবাল ভাইকে ভালোবাসি, সেই কারণে আমরা উপস্থিতি হয়েছি। আমাদের এই ভালোবাসা সারা জীবনই থাকবে। শুভ জন্মদিন ইকবাল ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি। আমরা একে একে শুনে নেব তাদের স্মৃতিচারণ, একে একে শুনে নেব তাদের কথা, তাদের কণ্ঠে শুনে নেব কবির রচিত কবিতা। এ পর্যায়ে আমাদের মাঝে কবিকে নিয়ে কিছু বলতে এবং কবিতা নিয়ে আসছেন আমাদের এই শহরের অত্যন্ত জনপ্রিয় একজন সাহিত্যিক, গবেষক, লেখক সুব্রত কুমার দাস। মঞ্চে আহ্বান করছি লেখক সুব্রত কুমার দাসকে। কবি ইকবাল হাসানের সুহৃদবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। এখানে লেখা রয়েছে স্মরণানুষ্ঠান, সে ব্যাপারে আমার একটু মতভিন্নতা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন মানুষ যখন তিনি চলে যান, তখন তিনি আসলে আর ব্যক্তিক এবং পারিবারিক থাকেন না। তার পরিচয়, তার ব্যক্তিগত পরিচয়, পারিবারিক পরিচয়কে ছাড়িয়ে অনেক বেশি দূর যেতে পারে যদি তিনি লেখক হন, যদি তিনি শিল্পী হন।
এবং একজন ইকবাল হাসানকে নিয়ে আমরা যারা ভালোবেসে আজ এখানে উপস্থিত হয়েছি, তারা যদি তাকে নিয়ে একটি লিগেসি তৈরি করতে চায়, সেটি অবশ্যই করতে হবে তার সাহিত্যকর্মকে আশ্রয় করে। তিনি কি লিখেছিলেন, তার গল্পের প্রবণতা কী ছিল, সমকালীন প্রেক্ষাপটে নিরিখে তার গল্প কতটা আধুনিক ছিল, কতটা উত্তর আধুনিক ছিল, তার গল্পে জাদু বাস্তবতার উপস্থিতি কতখানি ছিল, সেভাবে আমাদেরকে ভাবতে হবে বলে আমি মনে করি। অথবা তার কবিতা কতখানি আধুনিক হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তাই যদিও ব্যক্তিগত আমার অনেক স্মৃতি রয়েছে ইকবাল হাসানের সাথে, সেই প্রসঙ্গে না গিয়ে আমি কবি ইকবাল হাসানের কয়েকটা কাব্যপংক্তি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং একটু একটু করে কথা বলবো। আমার আজকের যে কথা তার আশ্রয় হচ্ছে, তিনি আমাকে এই গ্রন্থটি উপহার দিয়েছিলেন, নির্বাচিত 100 কবিতা ইকবাল হাসান। এবং সেই গ্রন্থে একটি কবিতা রয়েছে বিনয় মজুমদার। আমি এই কবিতাটি এই জন্য পাঠ করছি, অথবা তার কয়েকটি পংক্তি পাঠ করব, এই যে একজন বিনয় মজুমদার, যাকে আমরা মনে করি যে একজন জীবনানন্দ দাশের পর সবচেয়ে বেশি আধুনিক শক্তিশালী বাঙালি কবি, তাকে নিয়ে একজন কবি ইকবাল হাসান কতটা সচেতন ছিলেন এবং তার ভিতরে কতটা মমত্ব এবং ভালোবাসা তৈরি হয়েছিল, যার কারণে তিনি বিনয় মজুমদারকে নিয়ে কবিতা লিখেছিলেন। এই জীবনানন্দের কথা যখনই আমি বললাম, তখন আমার মনে পড়ে জীবনানন্দের বনলতা সেনে একটি কবিতা আছে, আপনাদের সকলের জানা। কবিতার শিরোনাম শ্যামলী। শ্যামলীতে একটা জায়গায় আছে এরকম, যখন আমাদের দেশের যুবক ছেলেরা তারা কোন দূর দেশে সোনা আবিষ্কার হয়েছে সেটি জেনে দেশ ছেড়ে, প্রেম ছেড়ে, প্রেমের মানুষকে ছেড়ে চলে যায়, এরকম একটি কথা আছে। তো ওই কথাটা আমি এই জন্য উচ্চারণ করছি যে ইকবাল হাসানের এই যে প্রবাসে চলে আসা 3 দশক আগে, যেন আমার মনে হয় যে জীবনানন্দ দাশ যখন কবিতাটি লিখেছিলেন, সেটি মোটামুটি হচ্ছে 1942 সালে বর্ণলতা সেন প্রকাশিত হলো, এবং তার আগে 7-8 বছর ধরে কবিতাগুলো প্রকাশিত হয়েছিল। সেই সময় জীবনানন্দ খুবই সচেতন ছিলেন যে পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে কানাডা নামের একটি দেশে, সেখানে ক্লোন্ডাইকে যে 1896, 97, 98, 99 সালে অনেক অনেক সোনা আবিষ্কৃত হয়েছিল এবং প্রায় 1 লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল শুধু মাটি থেকে সোনা তুলে নেওয়ার জন্য, আপনারা জানেন। তা এই যে বঙ্গীয় দেশের একজন মানুষ, যখন ইন্টারনেট ছিল না, তিনি সচেতন ছিলেন যে সোনা আবিষ্কারের লোভে যুবকেরা দেশ ছেড়ে, প্রেম ছেড়ে চলে যাচ্ছে। এই যে কথাটা, সেই কথা, সেই জীবনানন্দ, তারপরে বিনয় মজুমদার এবং তাকে নিয়ে ইকবাল হাসান লিখছেন, ভস্মরাত্রি নীল মোহনায় তীব্র হাহাকার, চাঁদে আগুন জ্বালিয়ে দিলেন বিনয় মজুমদার। এই যে বাক্যটি, এই যে চিত্রকল্প, চাঁদে আগুন লাগিয়ে দিলেন বিনয় মজুমদার, এই ভাবনাটি, এই চিত্রকল্প, এই বোধ যেই মানুষটির মধ্যে জন্ম নিতে পারে এবং যেই মানুষটি এভাবে শব্দ দিয়ে এই কথাকে প্রকাশ করতে পারেন, তিনি অবশ্যই এই প্রবাসের বাঙালিদের কাছে, বাংলা সাহিত্যের মানুষদের কাছে তিনি একটি লিগেসি। এবং আমি প্রত্যাশা করব যে ভবিষ্যতে আমরা যখন ইকবাল হাসানকে নিয়ে আয়োজন করব,
তখন আমাদের আয়োজনকে আমরা আরও বড় পরিসরে নিয়ে যাব। আমরা যে কজন মানুষ ইকবাল হাসানকে জানতাম, ব্যক্তিগতভাবে তার জন্মদিনে গিয়েছি, ভাবির হাতে খেয়েছি, ইকবাল হাসানের সাথে কত সময় কাটিয়েছি, এর বাইরে যে মানুষরা, যে পাঠক রয়েছেন, তাদের কাছে ইকবাল হাসানকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার, যারা আজকে আমরা উপস্থিত হয়েছি বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে আমি আশা করব যে আমাদের আয়োজন আরও বড় জায়গায় যাবে, যেখানে আমরা মানুষকে ডাক দিলে শত মানুষ, শত সাহিত্যপ্রেমী আসবেন, তারা ইকবাল হাসানকে জানবেন, তার কবিতা পড়বেন, তার গল্প পড়বেন। ইকবাল হাসান তার কবিতায় আমি একটা জিনিস খুব দেখতে পাই, তিনি নতুন নতুন বোধের খুব সঞ্চার করতে পারতেন। আপনাদের সবার জানা যে একজন কবি তার ভেতরে যে পাওয়ারফুল ফিলিংটা হয়, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন লিরিক্যাল ব্যালেটসে, যে পাওয়ারফুল ফিলিং হবে, আউটবাস্ট অফ পাওয়ারফুল ফিলিং, এবং সেই জিনিসটাকে আপনারা জানেন এস.টি. কোলরিজ বলেছিলেন, আমি সবসময় এই উদাহরণটা দেই, তিনি বলেছিলেন বেস্ট ওয়ার্ড ইন বেস্ট অর্ডার ইজ পোয়েট্রি। আমি এই দুটোকে একসাথে করে সবসময় বলি, পাওয়ারফুল ফিলিং এক্সপ্রেসড ইন বেস্ট অর্ডার ইন বেস্ট অর্ডার, অনলি দেন ইট ইজ পোয়েট্রি। তা এই দুইজনের যে ব্যাপারটা, ভাবের বিষয়, বোধের বিষয়, প্রকাশের বিষয়, সেটি আমি খুব ইকবাল হাসানের ভেতর দেখতে পাই। এবং সেই জিনিসের কারণে কিন্তু তিনি চলে গেছেন, তার নশ্বর দেহ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কবিতা আমি মনে করি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তার কবিতা আমাদেরকে মথিত করবে, চিন্তিত করবে, ভাবিত করবে। তার একটা কবিতা আছে অচেনার জন্যে, সেখানে তিনি বলেছেন, মানুষ ভুলেছে একদা দেখেছে যাকে, শিল্প ভোলেনি শিল্পের তরুলতা। এই যে তার যে ছন্দবোধ, মাত্রাবোধ এবং তার যে চিত্রকল্প, এ বড় আনন্দময়, গভীর বোধ। তিনি এক জায়গায় বলছেন, পরাবাস্তব ভ্রম কবিতার নাম, মানুষ এখন আর মানুষের মধ্যে নেই। বাবা, এই কথা, এ তো একটা বই, বইয়ের শিরোনাম। এবং কবি কিন্তু তিনি অনেক বড় ভাবনাকে এই একটি শব্দে, একটি পংক্তিতে নিয়ে আসতে পারেন। তিনি কবি, এবং সে কারণেই তিনি একজন ইকবাল হাসান। তিনি এক জায়গায় বলছেন, জানি না তার এই কথাটি আমাদের সবার জন্য সত্য কিনা, আমার কবিতা কেউ কখনো পড়ে না। এ কথা সঠিক। যার জন্য লিখি সেই শুধু কালে ভদ্রে পাতা উল্টে যায়। আমি বলবো, ইকবাল ভাই, কথাটি ঠিক নয়। আপনি আমার জন্য লেখেননি, কিন্তু আমি এই কবিতার পাতা উল্টে যাচ্ছি। এবং সে কারণেই আপনি কবি হিসেবে আমার ভাই, সেই পরিচয়ের চেয়ে আপনি যে কবি, সেই পরিচয় অনেক বেশি আমার কাছে মূর্ত। তার একটি কবিতা রয়েছে বোধের দরজা, সেখানে তিনি বলছেন, মানুষের যৌবনও বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কেবল ঈশ্বর জানেন কি করে রাখতে হয় ধরে অফুরন্ত আগুন। এবং এর পরের পংক্তিটি হচ্ছে, কাল রাতে তার সাথে সপ্ত আসমানে দেখা হয়েছিল। এই কথা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কবি বলতে পারেন না। তার সাথে দেখা হয়েছিল সপ্ত আসমানের পরে, ইত্যাদি ইত্যাদি। আমার একটা কবিতা দিয়ে শেষ করি। এই কবিতা অনেক গুরুত্বপূর্ণ কবিতা, কারণ আমরা বলে থাকি, আমি যা দেখি না, আমি যে সাধারণ মানুষ যা দেখি না, তা দেখেন একজন রবীন্দ্রনাথ, তা দেখেন একজন কবি, তা দেখেন একজন ইকবাল হাসান। তিনি লিখেছিলেন, এবং আজকে এই 2025 সালের ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমরা দেখি তিনি কত সত্য কথা, কত কঠিন কথা তিনি লিখে গিয়েছিলেন। লিখেছেন, আমাদের ক্ষমা করবেন পিতা। এরকম স্মৃতিভ্রষ্ট যারা, তাদের স্থান নেই মানুষের সুসভ্য অভিধানে।
তারপর বলছেন, একদিন যে মানুষ তর্জনী তুলে আকাশের দিকে বলেছিল স্বাধীনতা, আমরা স্পষ্টত ভুলে গেছি তাকে। আমরা ভুলে গেছি লক্ষ জনতার সেই সুশোভিত সবুজ উদ্যান, হর্ষোৎফুল্ল ধ্বনি। আমরা ভুলে গেছি আমাদের জন্মগ্রহণের তাবৎ বৃত্তান্ত। আমরা ভুলে গেছি আমাদের রক্তাক্ত ভূগোল। আমরা ভুলে গেছি জ্যোৎস্নাপ্লুত নদীর বুকে পালতোলা নৌকো আর মাঝিদের ইতিহাস। এই যে বোধ, যেই বোধ আমরা গত 1 বছর 5 মাস ধরে যেই বোধের পতন দেখছি, সেই পতন একজন ইকবাল হাসান আজকে থেকে 1 দশক আগেই দেখে ফেলেছিলেন। এ বড় কঠিন একটি বোধ। সবশেষে বলি, কবি ইকবাল হাসান, আপনাকে আমরা অনেক ভালোবাসি, ভালোবাসতাম, এবং আমাদের ভালোবাসা নিশ্চয়ই ভবিষ্যতে আরও বড় আয়োজনে, আরও বড় প্রকাশের ভেতর দিয়ে সবার কাছে ছড়িয়ে যাবে। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সুব্রত কুমার দাসকে, তার এই আমাদেরকে এই একটি অন্য মাত্রার অনুভূতি দেবার জন্য। এভাবে আমরা আসলে সাহিত্যাকাশের একজন নক্ষত্রের মুখে শুনে নিলাম আরেকজন অমর নক্ষত্রের লেখনীর গভীরতা সম্পর্কে। যেভাবে তিনি একসাথে জীবনানন্দ দাশকে, রবীন্দ্রনাথকে এবং আরও অনেক আমাদের বিলেতি সাহিত্যিকদেরকে একত্রিত করে আমাদের সবার প্রিয় ইকবাল হাসানের লেখাকে অন্য মাত্রা দিলেন, তা সত্যি ছুঁয়ে গেল। আমি এবারে মঞ্চে ডেকে নেব কবির খুব কাছের মানুষ, পারিবারিকভাবে বেশ ঘনিষ্ঠজনদেরকে কিছু বক্তব্য দেবার জন্য। এ পর্যায়ে মঞ্চে আসছেন আসিফ চৌধুরী এবং শাওলি চৌধুরী। আমি তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। তসলিমা চাচি, আপনাকে অনেক সুন্দর লাগছে। শুভ জন্মদিন ইকবাল চাচা। অনেক অনেক মিস করছি আপনার প্রাণ খোলা হাসি, আপনার সেই আড্ডা। আর আমার স্মৃতিতে এত সুন্দর একটা জন্মদিন আসলে আটকে আছে। আমার মনে হয় একদম প্রথমে যে বললো না যে বাসা ভর্তি আমরা মানে মানুষ ছিলাম, সবাই মিলে কি খাবো কি করব। এই যে আমার যারা বসে আছেন প্রত্যেকেই আমার আব্বারও একই রকমের পছন্দের মানুষ। সো আমি ফিল করছি যে আমার বাবাও এখানে হয়তো চুপ করে এক জায়গায় বসে হাসছেন। তো সেই দিন ছিল 4 তারিখে হচ্ছে চাচার জন্মদিন, আর 5 তারিখে আমার মার জন্মদিন। সো চাচার বাসায় কি মজাটা আমরা করলাম। সালমা আপা ছিল, আমিন চাচা, দেলোয়ার ভাই, সুমন ভাই, সবাই, এবং কেক কাটা নিয়ে। এবং চাচার চিন্তা আমরা কি খাচ্ছি না খাচ্ছি, কত আইটেম যে রানতো চাচি আর চাচা, তাদের চিন্তা হচ্ছে আমরা কি খাবো। মানে আমি খুব প্রাউড ফিল করতাম যে খাঁটি বরিশাইলা একদম। জি, তো আমার খুব মজা লাগতো। পরে আমরা কেক কাটলাম, আম্মু আর চাচার জন্য গান গেলাম, অনেক রাত অবধি আড্ডা মারলাম। এই মুহূর্তে আসলে অনেক স্মৃতি ভিড় করছে সময়ের স্বল্পতার কারণে। এতটুকুই বলবো, চাচা আপনি আমাদের হৃদয়ে সব সময় থাকবেন। আর সচিটা আমার সাথে সব সময় যোগাযোগ রাখে। আমি আরও সচি, আমি তোমার বিহাফে বলছি সবাইকে ধন্যবাদ আসার জন্য। ঠিক আছে, এখন ভাইয়া বলো। তুই তো সব বলে দিলি। ইকবাল চাচা এমন একজন মানুষ, আমি, শাওলি, জারিফ, আমরা আসলে অনেক ভাগ্যবতী এইভাবে যে আব্বুর জন্য আখতারুজ্জামান ইলিয়াস হোক, আব্দুল মান্নান সৈয়দ হোক, রফিক আজাদ হোক, কবি রফিক আজাদ, মহাদেব শাহ, আল মাহমুদ, ইকবাল হাসান, এদের সবার এমন স্নেহ আর ভালোবাসায় আমরা বড় হয়েছি না। আমরা আসলে এত বেশি লাকি, মানে বলার মতো না। এত সুন্দর সুন্দর কথা বললেন সুব্রতদা, তারপর মাসুম ভাই, সুবন ভাই, এত সুন্দর সুন্দর করে কথা বললেন, সবাই বলে ফেলছেন। আমার শুধু বলতে ইচ্ছা করছে যে আব্বুর একটা সংবর্ধনার সময় 2019-এ বোধ হয়, 19 না? হ্যাঁ, তো ইকবাল চাচা, দিলার ভাই, সুমন ভাই, আহমেদ ভাই, আরও অনেক সব আব্বুর কাছাকাছির মানুষ, তারা যেভাবে এত কাছে থেকে এত সুন্দরভাবে একটা জিনিস, এত সুন্দর একটা সম্বর্ধনা
প্রিপেয়ার করলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই সারা জীবন। এই ভালোবাসার জন্য সবসময় কৃতজ্ঞতা জানাই। এবং ইকবাল চাচার সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক ছিল। উনি প্রায় ফোন করতেন, আব্বুর কি অবস্থা, আম্মার কি অবস্থা, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা কীরকম, এটার ব্যাপারে উনি খুব ভালো করে জোর দিতেন এবং বলতেন যে এইভাবে তুমি করতে পারো, তোমার অন্যরকমভাবে সাহায্য লাগবে কিনা, কেননা কানাডার সরকার কিছু কিছু জায়গায় সাহায্য করেনি কবে আমি জানি কিনা। তা ওনার এই কেয়ারিংটা ছিল সেই রকমের। একমাত্র উনি বারবার আমাকে তাগাদা দিতেন যে আসিফ বসতে হবে, এটা কিন্তু খুব দরকারি, এটা কিন্তু লজ্জার কিছু নাই। তা উনি বলতেন, তাই একজন এরকম চাচা ছিলেন। আর সবসময় বলতেন যে আসার সময় গিটারটা নিয়ে আসো, কিন্তু গান কিন্তু হবে। আমি খুব মিস করছি, কিন্তু এত সুন্দর করে বললেন যে উনি আছেন ওনার না থাকা জুড়ে। ভালোবাসি, অনেক ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আসি। অনেক ধন্যবাদ। আমরা বারবারই সবাই অনেক স্মৃতির পর্দা পেরিয়ে চলে যাচ্ছি 2023-এ, তারও আগের সময়গুলোতে যখন কবি আমাদের মাঝেই ছিলেন। আজও আছেন তিনি অক্ষরের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার সৃষ্টির মাধ্যমে। এবারে কবির বেশ ঘনিষ্ঠ একজনকে ডেকে নিব, যিনি ব্যক্তি পর্যায়ে কবিকে খুব ভালো চিনতেন, জানতেন, এবং তার স্মৃতিচারণের জন্য মঞ্চে এবার ডেকে নিব কথা সাহিত্যিক সালমা বানীকে। মঞ্চে আসছেন কথা সাহিত্যিক সালমা বানী। ইকবাল ভাইকে নিয়ে স্মরণ অনুষ্ঠান এত তাড়াতাড়ি করতে হবে ভাবিনি। হয়তো ভেবেছিলাম আমারই স্মরণ অনুষ্ঠান তিনি করবেন। সেই কানাডায় আসার পর থেকেই ওনার সাথে পরিচয়। 2000 সালে বাংলাদেশে যখন ওনার বই, উপন্যাসের ছোট গল্প সংকলনের বুক লঞ্চ, সেই অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম। আর এখানে কবি ইকবাল হাসানের সাথে কথা সাহিত্যিক ইকবাল হাসান দিলেও ভালো হতো, যদিও কবিরাই সব সময় কবিতাতে এগিয়ে থাকেন, কথা সাহিত্য একটু পিছিয়ে আছে। কিন্তু তিনি শুধু কবি না, তিনি কথা সাহিত্যিকও ছিলেন। আর ইকবাল ভাইয়ের সবথেকে বড় গুণ ছিল এত বন্ধু প্রিয় মানুষ ছিল, বন্ধুদেরকে খুব আপন করে নিতেন। আর তিনি খুব আড্ডা জমাতে পারতেন। কখনো কখনো তখন আরও 25 বছর আগের গল্প বলছি, 27 বছর 28 বছর, হঠাৎ করে 12টার সময় ফোন করে বলতে, ঘুমাচ্ছ কেন, উঠো, আসতেছি, দরজা খোলো। তারপরে আমার বাড়ি তার এক এক করে সবগুলো বন্ধুদেরকে ডেকে তুলে, দেলোয়ার এলাহি, সুমন ভাই, আমরা কখনো কখনো নাইগ্রা পর্যন্ত পার হয়ে বাফেলো পর্যন্ত আড্ডা দিতে চলে যেতাম। তো এত স্মৃতি, সেই স্মৃতির ভার আমরা সকলেই বয়ে বেড়াচ্ছি। কিন্তু এই ছোট্ট অল্প সময়ে অনেক কথা বলা সম্ভব না। তো যেটা কামনা করছি, আমরা সকলেই ইকবাল ভাইকে যেভাবে ভালোবাসছি এভাবেই ভালোবেসে যাব, আর তিনি বাংলা সাহিত্যে উজ্জ্বল নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সালমা বানী আপনাকে। আমরা এবারে আরও কিছু স্মৃতিকথা উচ্চারণের জন্য মঞ্চে ডেকে নিব কথা সাহিত্যিক জসিম মল্লিককে। মঞ্চে ডেকে নিচ্ছি জসিম মল্লিককে। সবাইকে ধন্যবাদ ইকবাল ভাইয়ের এই জন্মদিনের 73তম জন্মদিনের এই উৎসবে সবাই উপস্থিত হওয়ার জন্য। তো ইকবাল ভাই 71 বছর বয়সে চলে গেছেন। 71 আসলে কোনো বয়সই না, না গেলেও পারতেন, কারণ ইকবাল হাসানের আরও অনেক কিছু দেওয়ার ছিল আমাদের জন্য, আমাদের সাহিত্যের জন্য। তো এখানে আমি টরন্টোতে এসেছি প্রায় 23-24 বছর। তার আগে উনি যখন ইত্তেফাক ভবনে বসতেন, আমি তখন দৈনিক বাংলা ভবনে কাজ করি, তখন থেকে ইকবাল ভাইয়ের সাথে পরিচয়। তারপরে উনি চলে আসলেন, তারপর অনেক দীর্ঘদিনের গ্যাপের পরে আবার এখানে এসে ওনার সাথে পরিচয় দেখা। তো ইকবাল ভাই যে লেখক সত্তার বাইরেও ইকবাল হাসানের যে একটা
মানুষ ইকবাল হাসানের যে একটা প্রভাব ছিল সেটা ছিল অসাধারণ, অতুলনীয়। লেখক হিসাবেও যেমন 70-এর অন্যতম প্রধান কবিদের একজন ইকবাল হাসান। কবিতার বিষয় না বললেও, যেহেতু আমি কবিতার মানুষও না, কিন্তু তার গদ্য একই সাথে ছোট গল্প এবং উপন্যাস বা স্মৃতিকথা এগুলিতেও তিনি সমান দক্ষ ছিলেন। বিশেষ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে ছোট গল্পে তিনি মানে একজন মাস্টার ছিলেন, কারণ তিনি নিজেই বলেছেন বিভিন্ন সময়, বা যখন তার সাথে আমি জাস্ট মানে লাইন বাই লাইন তো কবিতা নিয়ে বা তার সাহিত্যকর্ম নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এখানে আজকে। তার কথা সাহিত্য নিয়ে যেটা সালমা আপা বলছেন যে কবির বাইরেও তিনি একজন অন্যতম কথা সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যে। বিশেষ করে আমি ছোট গল্পে খুব মুগ্ধ ছিলাম তার, এবং দু একবার তার সাথে আমাকে ডেকে নিয়ে যেত। উনি একজন শিক্ষকের মতো ছিলেন। আমরা যারা লেখালেখি করতাম উনি অনেক পরামর্শ দিতেন, আমাকে অনেকবার বলেছেন এখানেও যে আমার ভুলগুলি কোথায়, বা ছোট গল্পের যে ফর্ম কেমন হওয়া উচিত। ছোট গল্পকে উনি অত দীর্ঘায়িত করতে পছন্দ করতেন না, এত বেশি চরিত্র পছন্দ করতেন না। এই বিষয়গুলি খুবই অনুকরণীয় ছিল। আমি তার কাছ থেকে এগুলি অনেক কিছু শিখেছি, এবং উনি পড়তে বলতেন, অনেক বই রেফারেন্স দিতেন, অনেক বিশেষ করে ছোটো গল্পেও যারা ভালো বিশ্ব সাহিত্যে যারা আছেন সেসব বইয়ের নামও দিতেন আমাকে। এবং আমি কয়েকবার তার সাথে ওই গাড়িতে চলে গেছি জেরার্ড স্ট্রিটে, যে কোথায় কোথায় পুরনো বই পাওয়া যায়, গল্পের বই, ভালো বই সাহিত্যের। তো এই শহরে আমি অন্তত 4 জনের নাম করতে পারি যারা ইকবাল ভাইয়ের সাথে খুবই ঘনিষ্ঠভাবে মানে একেবারে ছায়ার মতো লেগে থাকতেন। ইকবাল ভাইও সবসময় বলতেন। তাদের মধ্যে ছিল মিন্টু, আমাদের শহীদুল ইসলাম মিন্টু, দিলওয়ার এলাহি, সালমা বানি আপা ছিলেন। এই যে তারপর সবচেয়ে আর একজন যে আছে আমাদের ইকবাল ভাই, সৈয়দ ইকবাল, এরাই সবচেয়ে বেশি তার মানে পুরো সময় সব কিছুর সাথে জড়িত ছিল। আমি যেহেতু একটু ঘর কোনো মানুষ, তো তারপরেও আমি তার বাসায় অনেকবার গিয়েছি যে কোনো অনুষ্ঠানে, বা সে নিজে খুব আপ্যায়ন করতে পছন্দ করতেন। তো ইকবাল হাসান শুধু বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে বা পাঠকের কাছে তার সাহিত্যকর্মের মাধ্যমেই, কারণ একজন লেখক বেঁচে থাকেন তার সৃষ্টির মাধ্যমে, এবং তিনি যুগ যুগ ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। এই প্রত্যাশা আমি সবসময় করি, এবং আজকে যারা এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের গুণীজনদেরকে সম্মানিত করার যে এই প্রবণতা, এটা যেন সবসময় থাকে, এই ধারা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। বাংলা একাডেমি প্রবর্তিত সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার পাওয়া কবি ইকবাল হাসান, তিনি একজন কবি, কথা সাহিত্যিক। আমরা শুনে নিলাম তার ছোট গল্পের কথা এবং তার আরও অনেক লেখনীর বৈশিষ্ট্যের কথা। তো আমরা আরও শুনবো তার গুণগ্রাহীদের কাছ থেকে, তার পাঠকদের কাছ থেকে, তার বন্ধুদের কাছ থেকে, পরিবারবর্গের কাছ থেকে। আমি এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি ডক্টর বাদল ঘোষকে। স্মৃতিচারণ করতে আসছেন কবি এবং শিক্ষক ডক্টর বাদল ঘোষ। শুভ সন্ধ্যা, শুভ জন্মদিন কবি ইকবাল হাসান। আমি সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ইকবাল ভাইকে নিয়ে আজ বলা যায় জন্মদিন, এবং এটি একটি স্মরণ সভা বটে, কেননা একজন মানুষ প্রয়াত হলে আমরা যেমন তার জন্মদিন পালন করি, সেই জন্মদিনটা এক ধরনের স্মরণ সভায় পরিণত হয়। তবে আমি একটি কথাই বলবো, বিশেষ করে আমরা যারা টরন্টোতে আজকে আছি বা প্রবাস জীবনে যারা সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি, আমাদের মধ্যে আজকে আমরা অনেকেই হয়তো এই হলে উপস্থিত আছি, লেখালেখি থেকে শুরু করে নানাবিধ সাহিত্যকর্ম, সাংস্কৃতিক কর্ম, সামাজিক কর্মের সঙ্গে যুক্ত আছি। তবে একজন মানুষ প্রয়াত হলে তার সেই সাহিত্যকর্ম বলুন,
সামাজিক কর্মগুলো বলুন, তখন সেটা ব্যক্তিগত থাকে না, সেটা হয়ে যায় সামষ্টিক। আর সেই দায়ভার এসে বর্তায় তখন সেই কমিউনিটির, সেই সমাজের প্রতিটি দায়িত্ববান মানুষের ওপর। আমি এজন্যই বলছি দায়িত্ববান, কেননা আমরা তো সবাই দায়িত্ব নিতে চাই না, বা আমরা সবাই দায়িত্ব নিতে পারি না। আমি এর আগে অনেকবার এই কথাগুলো বলা যায় যে আমরা ব্যক্তিগত আলাপচারিতায় হয়তো আমি উল্লেখ করেছি যে ইকবাল ভাইকে নিয়ে, ইকবাল ভাইয়ের সাহিত্যকর্মকে নিয়ে আমরা হয়তো একটা বলা যায় স্মারক গ্রন্থ করতে পারি, এবং সেই স্মারক গ্রন্থে ইকবাল হাসানের যে সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের উপর একটু আলোকপাত করা যেতে পারে। আজকে এখানে দাঁড়িয়ে আমাদের সুব্রত দা, উনি ইকবাল হাসানের কবিতা নিয়ে আলোচনা করেছেন, খুবই সুন্দর আলোচনা। আমার মনে হয় এই আলোচনাগুলো যদি লিখিত আকারে আসে, তাহলে এটি কিন্তু বলা যায় তখন আর শুধু ওনার আলোচনা থাকবে না, এটা একটি সামাজিক সম্পদে পরিণত হবে, এবং এটি হবে চিরস্থায়ী। আজকে আমি আছি, কালকে থাকবো না। ইকবাল ভাই গতকাল ছিলেন, আজকে নেই, আমরা কিন্তু কেউই থাকবো না। আর আমি সবসময় একটি জিনিস মনে করি, আমার সবসময় এই কথাটা আমার বোধে আসে, মেল্টিং পট। আমি কানাডায় এসে আমি অনেক বছর থেকে, বেশ কয়েক বছর থেকে একটা সাবজেক্ট পড়াই, ট্রানজিশনিং টু কানাডিয়ান কালচার। অর্থাৎ এখানে একটা মেল্টিং পট, যে আমাদের 2-3 জেনারেশন পর আমরা আবার হয়তো দেখা যাবে যে এই কানাডিয়ান সংস্কৃতির সঙ্গে, ভাবধারার সঙ্গে আমাদের পরের প্রজন্মরা মিশে যাবে। তারপর কী হবে? হোয়াটস দ্য নেক্সট? আমাদের কি আদৌ এই শহরে আমাদের স্মৃতি থাকবে, আমাদের পরিচয় থাকবে? তো এগুলো রাখার আমাদেরকে অবশ্যই একটা পন্থা বের করতে হবে। সেটি কিন্তু অবশ্যই বলা যায় যে আমরা যদি কিছু ডকুমেন্টেশন করে যেতে পারি, সেই ডকুমেন্টেশন অবশ্যই রিটেন ডকুমেন্টেশন। তো আমরা যদি ইকবাল ভাইকে নিয়ে একটি স্মারক গ্রন্থ করতে পারি, যেমন আমাদের কবি আসাদ চৌধুরী প্রয়াত হয়েছেন, এই শহরে তারা সাহিত্য আছেন, কবি আসাদ চৌধুরী, কবি ইকবাল হাসান, এবং সেই দায়িত্ব কিন্তু আজকে আমাদের সবার, তাদেরকে বাঁচিয়ে রাখার। কবিরা কখনো মরেন না, লেখকরা কখনো মরেন না। আমি আজকে এই আয়োজনে এসে যোগ দিতে পেরেছি বা এসেছি, আমি সত্যি কথা বলবো যে কি গভীর একটি টান এবং আকর্ষণে যে আজকে আমি ছুটে এসেছি। আজকে আমি ভোর 5টার সময় উঠেছি, এবং আমি 200-250 কিলোমিটার বলা যায় যে ড্রাইভ করেছি। তারপর বাসায় ফিরে স্নান করে আমাকে বারবার একটা কেমন যেন একটা তাগিদ বোধ করতেছিলাম যে আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তো এই যে ইকবাল ভাইয়ের প্রতি যে একটা ভালোবাসা, একটা টান, এটা কি শুধু ব্যক্তি ইকবালের প্রতি না, একজন সাহিত্যিকের প্রতি, একজন কবির প্রতি, একজন কবি হিসাবে, একজন সাহিত্যিক হিসাবে, একজন কমিউনিটির মানুষ হিসাবে তার সঙ্গে আমি একটা আত্মিক টান অনুভব করি। এবং আমি শুধু না, আমরা সবাই। আজকে ইকবাল হাসান আমাদেরকে একই সুতোর মধ্যে আবদ্ধ করে দিয়েছেন। এই হলে আমরা সবাই যারা আছি, আমরা সবাই ইকবাল হাসানের বন্ধু, আমরা সবাই ইকবাল হাসানের ভাই। সেই সূত্রে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আমি সর্বশেষে একটি কথাই সবার কাছে বলবো, আবেদন রাখবো, আসুন আমরা সবাই এগিয়ে আমরা ইকবাল হাসানের স্মৃতিকে, ইকবাল হাসানের সাহিত্যকর্মকে বাঁচিয়ে রাখার জন্য যা করা প্রয়োজন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের সাধ্যমতো আমরা করার চেষ্টা করব, এবং সর্বাগ্যে আমরা একটি তাকে নিয়ে স্মারক গ্রন্থ করার বলা যায় যে প্রচেষ্টা চালাবো। এবং এটা অনেক দিন থেকে কিন্তু এই চিন্তাটি করে আসা হচ্ছে, আমাকেও বলা হয়েছে তার উপর লেখার জন্য। আমি এর আগেও 2 বার লিখেছি তাকে নিয়ে। আমি সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব না, বিশেষ করে তার অত্যন্ত শক্তিশালী ছোট গল্প আছে। একটু আগে সালমা বানিয়া ভাই এটা উল্লেখ করেছেন, জসিম ভাই উল্লেখ করেছেন, এবং তার কবিতা আছে শক্তিশালী। আমরা এগুলো নিয়ে আলোচনা করি, আমরা ভাগ করে নেই কে কোন বিষয়ের উপর লিখব, স্মৃতিকথা, তার কবিতার উপর, তার গল্পের উপর। তাহলে মনে হয় যে সবচেয়ে একটি বড় কাজ আমরা করতে পারবো। আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না,
সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা সাধুবাদ জানাই আপনার এই শুভ উদ্যোগকে, আপনার এই সুন্দর চিন্তাধারাকে। আশা করি আমরা শীঘ্রই এই শুভ উদ্যোগের বাস্তবায়ন দেখব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে এ পর্যায়ে আমাদের প্রিয় কবি ইকবাল হাসানের সমৃদ্ধ কাব্য ভাণ্ডার থেকে কিছুটা কাব্যসুধা আমরা পান করব। আমাদের কবিতা পড়ে শোনাবেন সৈয়দা রোকসানা বেগম। কবিরা কি সত্যি চলে যান না? আজকের এই অনুষ্ঠানটা দিয়েই আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা কি ওনার ছত্রছায়ায় ছিলাম? যারাই ওনার ছত্রছায়ায় এসেছেন, উনি কবিতায়, ছন্দে, সঙ্গীতে আমাদেরকে বেঁধে রেখেছেন, কিন্তু যার জন্যে আমরা আজকে এই সুন্দর আয়োজনটা করতে পারছি। মনে করছি শ্রদ্ধা ভরে শুভ জন্মদিন কবি ইকবাল ভাই, আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে সব সময়। আমি আজকে যে কবিতাটা পড়ব, এটি একটি যুগলবন্দি বই। এটা কবি ইকবাল হাসান এবং চিত্রকর সৈয়দ ইকবালের, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক পাশে কবিতা এবং এক পাশে সৈয়দ ইকবাল ভাইয়ের আর্ট আছে। তো ওনারা দুইজনেই কিন্তু সৈয়দ অলিউল্লাহ পুরস্কার প্রাপ্ত। একসময় বলা হতো সৈয়দ ইকবাল হাসান, এই নামে পরিচিত ছিলেন। আমি যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে তিমি। কবিতাটি আমি আবৃত্তি করছি, চেষ্টা করছি। আজ আমি আপনাদের আশ্চর্য এক তিমির গল্প শোনাব। বাইরে হেমন্তের রাত, হঠাৎ আকাশের বুকে দেখি একটি তিমি মাছ নির্বিঘ্নে সাঁতার কাটছে। ঢাকার দিকে যেতে যেতে সহসা তাকিয়ে দেখি কীর্তনখোলার পশ্চিম আকাশে আস্ত এক তিমি মাছ পিঠের গর্ত থেকে ছড়াচ্ছে উজ্জ্বল আলোর বিভা, আর সেই আলো কখনো লাল, নীল, কখনো হলুদ হয়ে ঝরে পড়ছে চিত হয়ে শুয়ে থাকা কীর্তনখোলার বুকের উপর। যেন অসংখ্য রঙের জ্যামিতি, যেন কিবরিয়ার ছবির উদ্যান। না, কোনো ইলুশন নয়। আপনাদের মতো আমিও ভাবছিলাম, এত বড় একটা প্রাণী কি করে গভীর সমুদ্র থেকে লাফিয়ে উঠে নিশ্চিন্তে সাঁতার কাটছে হেমন্তের আকাশে? আরও আশ্চর্য কি জানেন? তিমি মাছটিও আমাদের সঙ্গে সঙ্গে ঢাকা থেকে হঠাৎ আকাশ থেকে নেমে মানুষের মধ্যে মিশে গেল। হয়তো এভাবেই আমরা এখন মানুষের মধ্যে বেশ কিছু তিমি মাছকে সাঁতার কাটতে দেখি। অনেক ধন্যবাদ রোকসানা আপা আপনার চমৎকার উচ্চারণের জন্য। আমরা এবারে কবির বেশ কাছের একজন বন্ধু, গুণগ্রাহী, পছন্দের মানুষকে ডেকে নিব ব্যক্তিগত পর্যায়ে কিছু স্মৃতিচারণ করবার জন্য। আমি অনুরোধ জানাবো জনাব আমিন মিয়াকে মঞ্চে আসবার জন্য। ধন্যবাদ তাসমিনা খান। আজ কবি ইকবাল হাসানের জন্মদিন। আমি শুভেচ্ছা জানাই কবি ইকবাল হাসানকে, আর সেই সঙ্গে কবি ইকবাল হাসানের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি। কবি ইকবাল হাসানের সাথে আমার পরিচয় খুব দীর্ঘদিনের না। আমাকে দেলোয়ার ভাই পরিচয় করাই দিয়েছেন কবি ইকবাল হাসানের সাথে। কবি ইকবাল হাসানের সাথে পরিচয় করাই দিয়ে সাথে সাথে আবার উনি বলেছেন, দেখেন উনি হঠাৎ রেগে যান, আপনি সেভাবেই চলবেন। কিন্তু আমি খুব চেষ্টা করছি অনেকবারই ইকবাল হাসানকে রাগাতে, কিন্তু আমি দেখছি উনি কোনোদিনই রাগ হননি, বরং সেটাকে হাসি মুখে মেনে নিচ্ছে। অনেক কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়েও আলাপ করতে গিয়ে দেখছি উনি রাগ হননি। হাওয়েভার কবি ইকবাল হাসান আপনারা জানেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত। কবি ইকবাল হাসানের লেখায় যেমনি ছিল প্রকৃতি, প্রেম, ভালোবাসা, তেমনি ছিল মুক্তিযুদ্ধের উপর, স্বাধীনতার উপর। কবি ইকবাল হাসানকে ওর লেখাই স্মরণ করিয়ে রাখবে আজীবন আমাদের মাঝে। কবি ইকবাল হাসানের সবচেয়ে বড়, কবি ইকবাল হাসানকে শুধু একজন কবি হিসাবেই আমরা যদি ধরে রাখি চলবে না। কবি ইকবাল হাসান সব দিকেই ছিলেন। উনি আতিথেয়তায় ছিল আর সর্বশ্রেষ্ঠ।
উনি আড্ডাতেও সর্বশ্রেষ্ঠ, আড্ডা এত ভালোবাসতেন। কবি ইকবাল হাসানের অনেক আড্ডাতে আমি জয়েন করতে পারি না এই জন্য, যেমন সালমা মানি বললো যে রাত্র 12টায় হাজির, আমাকে আসে বললো চলেন আমরা সুমন রহমানের বাসায় যাব, সেই রাত্র 12 আমি না ভাই রাত্র আমি জাগতে পারবো না, দিনে হলে হ্যাঁ আমি যাই। যেমন সালমা মানির বাসায় দিনে প্রোগ্রাম হয়েছে যেটা, সে আমাকে নিয়ে গেছে, সব জায়গায় আমার নিয়ে যেতে চেতেন, কিন্তু আমি যেতে পারতাম না। ওনাদের সেই আড্ডা, ম্যারাথন আড্ডা, যে আড্ডায় আসলে আমি সম্পৃক্ত হতে পারতাম না, আমার একটা বাইন্ডিং ছিল, বাসায় 10টার মধ্যে ফিরতে হবে রাত। উনি সেভাবেই প্রায় ওনার বাসায় যেদিনই ভালো রান্না হতো আমাকে কল দিতে নেই, কিন্তু আবার উনি জানতো যে আমি 10টা পর্যন্তই থাকবো। ওদের আর এই মিন্টু বসে আছে, দেলোয়ার বসে আছে, আসেন আপনি। কখনো দেখি যে ঠিকই দেলোয়ার মিন্টু আসে, আবার কখনো দেখি মিন্টু ভাই জানেই না যে দাওয়াত। মিন্টু কল দিয়ে বললাম আমি তো জানি না, আমি তো ওনাকে বলছি যে আমি অনেক জায়গায় ব্যস্ত হব। উনি এভাবে মিথ্যা বলেও বাসায় যেদিনই ভালো পাক আমাকে বলতো। মানে ব্যক্তিগতভাবে উনি আমাকে খুবই পছন্দ করতেন, এবং খুবই মানে উনি যেমনি খাওয়া ভালো খেতেন আমিও তেমনি ভোজন রসিক ছিলাম। উনি খুব অসুস্থ, নড়তে চড়তে পারে না, তারপরে আমি ইকবাল ভাই চলেন খাই, বলে যে আমি বললাম আপনি তো যেতে পারবেন না। কেন? আমি যেতে পারবো। ওনার অক্সিজেনের ইয়ে নিয়ে সেই আড্ডাতে আসছে। আমি অবাক হয়ে গেছি, আমি ভাবছি উনি আসবেন না। আসলে উনি খাওয়াতে যেমনি ভালোবাসতেন, খেতেও ভালোবাসতেন। ইকবাল ভাই খুব ভোজন রসিক ছিলেন। আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে মঞ্চে ডেকে নিব আরও কিছু স্মৃতিচারণ করবার জন্য কবি শহীদুল আলম টুকু। মঞ্চে আসতে অনুরোধ করছি জনাব কবি শহীদুল আলম টুকুকে। কবি ইকবাল হাসানের স্বজন এবং ভাবি তসলিমা হাসান, শুভ জন্মদিন ইকবাল ভাই। আপনি যেখানেই থাকুন, আজকের আত্মা অবিনশ্বর, সেজন্য আপনি হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন। ইকবাল ভাই সম্পর্কে অনেকেই অনেক কথা বলেছেন। আমার সাথে ইকবাল ভাইয়ের ঘনিষ্ঠতা টরেন্টোতেই, ঢাকায় তাকে দেখেছি। সেটা 2003 সালের 6 জুলাই রবিবার। আমাকে পরিচয় করে দিয়েছিলেন কবি দেলোয়ার এলাহি। সেখান থেকে যে আড্ডা এবং ঘনিষ্ঠতার সূত্রপাত এবং আমৃত্যু ছিল রিসমন্ড হিলের তাকে খবরে না পর্যন্ত। ইকবাল ভাই কেমন মানুষ ছিলেন? ইকবাল ভাই ছিলেন একজন সেকুলার মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু তার হৃদয়ে, একজন মানবতাবাদী এবং প্রচণ্ড বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। আমরা তার 69তম জন্মদিন টরন্টো ফিল্ম ফোরাম এখানে আয়োজন করেছিল। সেখানে প্রয়াত শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরীও ছিলেন এবং তিনি নিজে রান্না করে এনে সবাইকে খাইয়েছিলেন। ইকবাল ভাইয়ের সাথে অজস্র স্মৃতি, সময়ের স্বল্পতায় সব বলবো না। ইকবাল ভাই যেখানেই থাকুন ভালো থাকুন, শুভ জন্মদিন। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নিব লেখক সাংবাদিক শেখ শাহনওয়াজকে। মঞ্চে আহ্বান করছি লেখক সাংবাদিক শেখ শাহনওয়াজ। ধন্যবাদ। আমিও চেষ্টা করছি কিঞ্চিত স্মৃতিচারণ করার জন্য, খুবই সংক্ষিপ্ত সেটা। 1972-73 সালের দিকে কবি ইকবাল হাসান সাংবাদিকতা করার জন্য ঢাকা আসছিলেন, আর আমি সাংবাদিকতা পড়ার জন্য খুলনা থেকে আসছিলাম। তো আমাদের প্রথম দেখা হয়েছিল সাপ্তাহিক বিচিত্রায়। তো তারপর থেকে আমরা 50 বছরই একসাথে হাঁটছি, অনেকটা সমান্তরাল রেখার মতন। এক সময় আমরা দুজনেই একসময় খুব কাছাকাছি বনে থাকতাম পশ্চিম জার্মানিতে। ইকবাল হাসানও একসময় আমেরিকায় ছিলেন, মানে যুক্তরাষ্ট্রে, আমিও ছিলাম। আর টরন্টোতে তো অনেক দিন একসাথে আমাদের থাকা। তো বেশি কিছু বলার নেই। তো একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য এরকম, সেটা হলো আমার দিক থেকে, সেটা এখন থেকে 30-31 বছর আগে আমি যখন এখানে আসি, তো তখনকার দিনে খুব একটা বেশি পরিচিত লোকজন ছিলেনও না, আর বাসা বাড়ি পাওয়াটাও অত সহজ ছিল না। তো আমি যখন 9 ক্রিসেন্টে যখন বাসাটা নেই, তখন ইকবাল হাসান এই বাসাটা আমাকে জোগাড় করে দেন এবং তিনি আমার গ্যারান্টারও ছিলেন। এগুলো একটা দিক। আর একটা দিক, ইকবাল হাসান অনেক দিন বিদেশে থাকার কারণে জাতীয় প্রেস ক্লাবে তার সদস্যপদ স্থগিত হয়েছিল। আমি ওই সময়ে জাতীয় প্রেস ক্লাবে চাকরি করতাম।
তো আমার হাতে উনি অনেকগুলো টাকা একসাথে দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ নবায়ন করেছিলেন। তো এখানে ব্যক্তি, তার সাহিত্যকর্ম সব কিছু নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে অলরেডি এবং আশা করি আরও হবে। তবে আমার শুধু এইটুকু বলার, সেটা হচ্ছে একটা মানুষের অনেক ভালো মন্দ গুণ থাকে। ইকবাল হাসানও একজন মানুষ ছিলেন, তবে সবচাইতে বড় কথা আমি যেটা মনে করি, ইকবাল হাসান একজন সৃজনশীল মানুষ ছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা খুবই মুগ্ধ এবং অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাঝে অনেকেই রয়েছেন এবং প্রত্যেকেই কবিকে ভালোবেসে এসেছেন এবং প্রত্যেকেই তারা কবি সম্পর্কে কিছুটা স্মৃতিচারণ করতে চান। কিন্তু সময় স্বল্পতার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের বক্তব্যগুলো কিছুটা যদি সংক্ষিপ্ত রাখতে পারেন। আমি এবারে মঞ্চে ডেকে নিব কবি হোসনে আরা জেমিকে, শুনে নেব তার থেকে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সকল বন্ধু বলতে পারি, শুভ জন্মদিন কবি। আর ভাবিকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য, এবং সকালবেলা উনি আমাকে মনেও করে দিয়েছেন। তো আমি বেশি কিছু বলবো না, তো ওনার ছোট ছোট দুটো কবিতা পড়ব। ওনার একটা কবিতা ক্ষয়। চোখ বুঝলেই প্রেতের নৃত্য, চোখ বুঝলেই ভয়, চোখ বুঝলেই দহন জ্বালা, চোখ বুঝলেই ক্ষয়। ক্ষয় হতে হতে মানুষটা এখন মৃত কঙ্কাল বেশে যৌবনটুকু শুষে নিয়েছিল। মানুষেরা অবশেষে তারা রইল না আর নিজস্ব বলে কোনো কিছু। মরীচিকা হয়ে স্মৃতিরা এখন ধাওয়া করে পিছু 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 ধাওয়া করে ভূত ও প্রেতেরা, পিছু ধাওয়া করে জঞ্জাল, পিছু ধাওয়া করে অশুভ অসুর মননের কঙ্কাল। কবি ইকবাল হাসান ডিমেনশিয়া নিয়ে একটা কবিতা লিখেছে। মাঝে মধ্যে আমাদের মনে হয় আমরাও মাঝে মধ্যে ডিমেনশিয়াতে ভুগি। তো সেই ডিমেনশিয়া কবিতাটি পড়ছি। এখন চলছে কোন মাস, আষাঢ় না শ্রাবণ? বাইরে বৃষ্টি হচ্ছে খুব। এখন কি বৃষ্টির মাস তবে? আমাজন থেকে সেই কবে একটি বই কিনেছিলাম, কোথায় যে রেখেছি এখন খুঁজেই পাচ্ছি না। বইটির নাম যেন কি ভুলে গেছি। বুক সেলফে কোথায় লুকিয়ে আছে কে জানে। হাতঘড়িটা কাল সারা ঘর খুঁজেছি, শেষে দেখলাম ওটা আমার বাম হাতের কবজিতে। চশমাটা যে কোথায় রেখেছি কিছুই মনে করতে পারছি না। এক সময় আমার রান্নার শখ ছিল খুব, এখন গুলিয়ে ফেলি সব কিছু। এখন কিচেন যেন এক গোলক ধাঁধা। কোথায় লুকিয়ে থাকে রসুন আর আদা, কালো জিরে, দারুচিনি, এলাচির গুঁড়া। স্মৃতির উপর ধুলোবালি জমেছে অনেক। মাঝে মাঝে মাথার ভেতর যেন খেলা করে প্রাগৈতিহাসিক অন্ধকার। তুমি চলে যাবার পর এইসব ভুল আমার দখল নিয়েছে। তোমার নামটা যেন কি? ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আসলে কবিতা শুনতে শুনতে ভাবছিলাম যে লেখকের কি সমৃদ্ধ ভাণ্ডার। আমাদের কবি ইকবাল হাসানের এমন সমৃদ্ধ একটা ভাণ্ডার যে ডিমেনশিয়া থেকে শুরু করে সেই প্রাকৃতিক বর্ণনা, একজনের রূপের বর্ণনা, একটা মানুষের গুণের বর্ণনা এবং রন্ধনশালার বর্ণনা, কি নেই তার কাব্য ভাণ্ডারে।
আমরা এবার এই মঞ্চে ডেকে নিব আমাদের বাংলা মেল পত্রিকার সম্পাদক এবং এনআরবি টেলিভিশনের সিইও, আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় মুখ জনাব শহীদুল ইসলাম মিন্টুকে। মঞ্চে ডাকছি শহীদুল ইসলাম মিন্টুকে। ধন্যবাদ তাসমিনা খান। আসলে ইকবাল ভাইয়ের জন্মদিন তো অনেকগুলো করা হয়েছে। ইকবাল ভাই যখন জীবিত ছিলেন তখন আমরা তার জন্মদিন পালন করেছি। আজকে হঠাৎ করে মনে পড়ছিল যে ইকবাল ভাইয়ের এক জন্মদিনে আমরা রাত 12:01 আমরা বোধহয় তার কেক কাটলাম। দেলোয়ার ভাই ছিল, আরও 4-5 জন ছিলাম আমরা, সৈয়দ ইকবাল ভাই ছিল, আরও কে ছিল আমি মনে করতে পারছি না, ও সুব্রতদা ছিলেন। মজার ব্যাপার হচ্ছে পরের দিন মানে 12:01 তো কেক কাটলাম, ওই একই দিন আবার দুপুর 12টায় আমি আবার আরেকটি কেক নিয়ে যাই, আবারও কেক কাটি। তো সন্ধ্যায় আবার আমাদের আরেকজন উনি একটা কেক নিয়ে আসলেন, সেটা নিয়েও ইকবাল ভাইয়ের জন্মদিন আমরা কেক কাটলাম। এবং ইকবাল ভাইয়ের আসলে জন্মদিন, ইকবাল ভাই যখন ছিলেন এই আয়োজনগুলো আসলে চলতেই থাকতো। এবং মন থেকে আমি যেটি বলবো, ইকবাল ভাইকে আমরা খুব মিস করি আসলে, যারা আমরা খুবই ইকবাল ভাইয়ের সঙ্গে আষ্টে পৃষ্ঠে ছিলাম। ইকবাল ভাইকে আমরা যারা জানতাম, বুঝতাম, এবং প্রচুর এরকম ঘটনা হয়েছে যে ইকবাল ভাইয়ের সঙ্গে আমরা ঝগড়া করতাম দল ভেদে। সে দলে ছিলাম আমি এবং সৈয়দ ইকবাল ভাই এখানে আছেন, যে অনেক বিষয় আমরা তাকে ধরতাম এবং খুব ভালো মতো। সৈয়দ ইকবাল ভাই তো খুবই তাকে কঠোর ভাষায় বলতো, আমি মাঝে মাঝে একটু সায় দিতাম যে যাতে ইকবাল ভাই এই জিনিসগুলোর ব্যাপারে একটু সচেতন হয়। আর ইকবাল ভাই মানুষই ছিলেন এরকম যে উনি আসলে আপাদমস্তক একজন কবি ছিলেন। ইকবাল ভাই কোনো কিছু শুনতেন না, কারো কোনো কিছু মানতেন না, কিন্তু মানুষকে উনি ভালোবাসতে জানতেন, প্রচণ্ড মানুষকে খাওয়াতে পছন্দ করতেন, ফুর্তিবাদ ছিলেন, সবাই বলেছেন। সেগুলো নিয়ে আমি বলবো না, আমি জাস্ট দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে মাসুম ভাই বলে গেছেন যে আজকের যে আয়োজনটি, এই আয়োজন থেকে ইকবাল হাসানের আসলে কি লাভ হচ্ছে, আদৌ তিনি এখানে কোনো প্রাপ্তিযোগ হচ্ছে কি না। এই প্রশ্নটি আমার কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে সুব্রতদা যখন ইকবাল ভাইকে নিয়ে কথা বলছিলেন, তার কবিতা নিয়ে যখন আলোচনা করছিলেন, আমি খুব হলপ করে বলতে পারি এইখানে আমরা যারা আছি তারা অনেকেই জানি না যে ইকবাল ভাই এত অসাধারণ কবিতা লিখে গেছেন। ইকবাল ভাইয়ের প্রচুর কবিতা আছে, ইকবাল ভাইয়ের প্রচুর ছোট গল্প আছে যেগুলো খুবই অসাধারণ। এগুলো নিয়ে আলোচনা হতে পারে, স্মারক বক্তৃতা হতে পারে। আমার মনে হয় যে ইকবাল ভাইকে যদি আমরা সত্যিকারেরই ভালোবাসি, একজন লেখককে বাঁচিয়ে রাখাটা এবং লেখকের যে সাহিত্যকর্ম, এটা যদি ছড়িয়ে দেওয়া যায়, এটা যদি আলোচনায় নিয়ে আসা যায়, যদি এটা এমন করে উপস্থাপন করা যায় যে এটা একটা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ, লেখক তখনই আসলে বেঁচে থাকেন। আর লেখক যদি বেঁচে থাকেন, আমরা যতই স্মৃতিচারণ করি, যত যাই বলি না কেন, তার ওই বেঁচে থাকাটাই তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং তার যে সৃষ্টি, এই সৃষ্টিকে আরও সামনের দিকে নিয়ে যায়। এবং আমি তো বিশ্বাস করি যে প্রতিটি মানুষ লেখেন সে একটু চিরজীবী হবার জন্য, লেখেন তার লেখাটি যাতে দীর্ঘদিন থাকে। এই জন্যই আমরা বলি যে সাহিত্যের মূল্য হচ্ছে অপরিসীম। তো আমি বলবো যে ভবিষ্যতে আমরা এরকম কোনো কিছু করতে পারি কি না সে বিষয়টি ভাববো, যাতে ইকবাল ভাইয়ের সাহিত্যকর্ম, ইকবাল ভাইয়ের কাজ, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, এগুলো নিয়ে আমরা খুব সিরিয়াস ডিসকাশন করতে পারি এবং ছড়িয়ে দিতে পারি অন্যদের মাঝে। সর্বশেষ যেটি বলবো, যত গত কিছুদিন থেকে আমাদের ভিতরে আসলে একটা আলোচনা চলছিল, আমরা অনেকে আলোচনাগুলো করেছি। দেলোয়ার ভাইয়ের সাথে আমার আলোচনা হয়েছে, সৈয়দ ইকবাল ভাইয়ের সাথে হয়েছে, সুব্রত কুমার দাস দাদার সাথে হয়েছে, এবং ভাবির সাথেও আমরা কয়েক দফা আলোচনা করেছি। সেটি হচ্ছে যে আমরা অনেক দিন থেকে ভাবছিলাম যে এমন কিছু করতে, যে আসলে ইকবাল ভাইয়ের যে ব্যাপারটা থাকে, আমি আরেকটু বলি কেন আমি এই কথাটা এখন বলবো, যে জিনিসটা আমি বলবো বলার আগে ভূমিকাটা হচ্ছে এরকম যে ভাবিও যদি মনে করে ইকবাল ভাইকে নিয়ে উনি কোনো আয়োজন করবেন, আমরা কেউ এই শহরে আছি যারা মনে করি ভাবি চাইলে এটা করতে পারেন না, কারণ ইকবাল ভাইকে শুধু ভাবি ওন করেন না, আমরা কিছু কিছু মানুষও ইকবাল ভাইকে ওন করি। ওই অধিকার ইকবাল ভাই আমাদেরকে দিয়ে গেছেন, সেটা জীবদ্দশায় যেরকম ছিল, ইকবাল ভাইয়ের চলে যাবার পর থেকে সেই অধিকারটা আমাদের আরও অনেক গুণ বেড়েছে। যেজন্য ইকবাল ভাইকে আমরা মন থেকে মনে করতে চাই, স্মরণ করতে চাই। বিশেষ করে আমি যদি বলি আমার জায়গার থেকে দাঁড়িয়ে, ইকবাল ভাইয়ের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা বোধ আছে। ইকবাল ভাই আমাকে অনেক বুস্ট করেছেন আমার ক্যারিয়ার বিকাশের জন্য, এই শহরে আমার দাঁড়িয়ে থাকার জন্য, বাংলা মেল পত্রিকা করার পেছনে সব রকমের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই জিনিসগুলো করতেন। আর যে কাজটি ইকবাল ভাই অনেক বেশি করতেন আমার ক্ষেত্রে, উনি আমাকে অসম্ভব বিশ্বাস করতেন। ইকবাল ভাই যখন জীবিত ছিলেন, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার কাছে ছিল, উনি লিখে দিতাম সেট করে,
আমি জানতাম যে উনি ভুলে যাবেন, কিন্তু আমার মুখস্থ থাকতো, ফোন দিতেন, অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না। আমি বলছি আপনার তো লেখা আছে। কয় না, লেখা থাকলে এখন কি হবে, তোমার মনে নাই। আমি বলছি না, আমি কি মনে রাখছি? বলে যে না, তোমার ঠিকই মনে আছে, তাড়াতাড়ি আসো। এই আমি দৌড়ায় যেতাম, আবার তাকে সেট করে দিতাম। ইকবাল ভাই ছিলেন এমন মানুষ যাদেরকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, মন দিয়ে করতেন। আরেকটা কাজ ইকবাল ভাই করতেন, আমি দেখেছি, যেটা আমার কোনো সন্দেহ নেই এই বিষয়ে, সেটা হচ্ছে যে ইকবাল ভাই তার জীবনে কোনো কাজ উনি মাথা দিয়ে করেন নাই। জীবনে কোনো কাজ, প্রতিটি কাজ ইকবাল ভাই করতেন তার হৃদয় থেকে। তার হৃদয় যেটা বলতো উনি এটা শুনতেন। আমি অনেকবার বলতাম যে ইকবাল ভাই সব ডিসিশন এভাবে নেবেন না। উনি বলতো না না না, এটাই ঠিক আছে। ঠিক আছে কিভাবে? উনি হৃদয়কে শুনতেন, মাথাকে উনি কখনোই শুনতেন না ইকবাল ভাই। ইকবাল ভাইয়ের জীবনটাই ছিল এরকম, এবং আমি মনে করি একজন কবি, একজন সাহিত্যিকের জীবন এরকমই হওয়া উচিত। সে কেন এত মেপে মেপে চলবে, সে কেন এত মেপে মেপে কথা বলবে, সে বলার কোনো কারণ নেই। তো সর্বশেষ আমি যেটি বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের একটি উদ্যোগ আছে, আমরা পরিকল্পনার পর্যায়ে আছি, অলরেডি আমরা আলাপ আলোচনা শুরু করেছি। এবং আমি মনে করি যে যেহেতু ইকবাল ভাই আমাদের জন্য অনেক করেছেন, ব্যক্তিগতভাবে বাংলা মেল পরিবার, এনআরবি টিভি পরিবার, আমাদের খুবই ইচ্ছা আছে যে ইকবাল ভাইয়ের জন্য আমরা টরন্টো শহরে, বিশেষ করে কানাডায় যারা আছেন, লেখালেখি করেন, শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যারা জড়িত, তাদের কাজকে উৎসাহিত করার জন্য আমরা প্রতি বছর ইকবাল ভাইয়ের জন্মদিনে মূলত ঘোষণাটি হবে যে বাংলা মেল কবি ইকবাল হাসান পুরস্কার আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে রাখতে চাই যে এটা একটু ব্যাপক পরিসরে হবে। ব্যাপক পরিসরে এই অর্থে যে শুধুমাত্র যারা সাহিত্য করবেন তাদের না, শিল্প সাহিত্য সংস্কৃতি তিন ক্ষেত্রেই যারা বাংলাদেশি ক্যানাডিয়ান কিংবা কানাডার পিআর হোল্ডার, তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে, একটি জুরি বোর্ড করা হবে। জুরি বোর্ড একেবারে নিরপেক্ষভাবেই এটা ঘোষণা দিবে। তো প্রথমত ভাবি অনেকবার থেকে বলছিলেন যে উনি উদ্যোক্তা হবেন। আমরা বলেছি ভাবি আপনার কোনো উদ্যোক্তা হবার কোনো প্রয়োজনই নেই, বাংলা মেল উদ্যোক্তা হবে। ইকবাল ভাইয়ের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, শুভার্থী রয়েছেন, তারা সহযোগিতা করবেন। এবং আপনি জানেন যে, আপনারা অনেকে জানেন যে ভাবি একটি ফাউন্ডেশন করেছেন, যেখানে তিনি লাইব্রেরি সহ অনেক কিছু অনুদান দেন সেই ফাউন্ডেশন থেকে এলাকাতে। সেটা হচ্ছে তসলিমা হাসান ইকবাল হাসান ফাউন্ডেশন। আমরা সেই পুরস্কারটির সমস্ত আয়োজনই বাংলা মেল করবে, সমস্ত কিছু পুরস্কার দেওয়া, এবং পুরস্কারের সাথে যেটা যোগ হবে একটি নগদ টাকারও থাকবে। টাকার অঙ্কটি আমরা আলোচনা করে এটা নির্ধারণ করব কত টাকা সে নগদ পুরস্কারটি থাকবে। এই নগদ পুরস্কারটি শুধুমাত্র এই তসলিমা হাসান এবং ইকবাল হাসান ফাউন্ডেশন থেকে দেওয়া হবে। এবং আরও দুটি জিনিস আমি একটু নিশ্চিত করতে চাই। যিনি পুরস্কার পাবেন, একজন অন্টারিও প্রভিন্সিয়াল সরকার এবং কানাডা ফেডারেল গভর্নমেন্ট থেকেই তাদেরকে দুটো স্মারক সম্মাননা একই সাথে দেওয়া হবে। এবং এই আয়োজনটি করা হবে প্রতি বছর, আসলে 16ই মে। আপনারা জানেন যে প্রতি বছর আমরা বাংলাদেশ ফেস্টিভ্যাল করি টরন্টো প্যাভিলিয়নে, সেই মঞ্চেই এই পুরস্কারগুলো আসলে তুলে দেওয়া হবে। এবং ইকবাল ভাইয়ের যখন জন্মদিন হবে, জন্মদিনের আয়োজনে আসলে জুরি বোর্ড ঘোষণা করবেন যে কে পাচ্ছেন আগামী বছরের। তো এই বছর আমাদের তো আসলে এত চিন্তা করার সুযোগ ছিল না, আমরা খুব শীঘ্রই কথা বলবো। এবং এমনিতে আমার প্রস্তাবনা আছে, প্রস্তাবনাটা আমি রেখে যেতে চাই, কারোর সাথে আমি সেভাবে কথা বলিনি। ভাবির শুধু সম্মতি নেওয়া হয়েছে এবং ভাবির সাথে কথা বলা হয়েছে। আমরা যতই বলি, কারণ ভাবির সম্মতি ছাড়া এই আয়োজনগুলো আসলে হতে পারে না। তো আমি এমনিতে 3 জনকে আমি নাম প্রস্তাব করেছিলাম জুরি বোর্ডের জন্য আমার মাথায়, আমি তাদের সঙ্গে আলোচনা করিনি। তো আমার এখানে যারা আছেন তারা সবাই সম্মতি দিলে আমরা আসলে পরের ধাপে যাব। আমি আসলে চিন্তা করেছি কবি দেলোয়ার এলাহি, সৈয়দ ইকবাল এবং সুব্রত কুমার দাস, এই 3 জন থাকবেন জুরি বোর্ডে। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাই, এবং বলবো যে আসলে ইকবাল ভাইকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, ইকবাল ভাইয়ের কাজ নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং বাদল ভাই যেটা বলেছেন, বাদলদা, যে তার লেখালেখি, তার বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হতে পারে, আমি মনে করি যে আগামী জন্মদিনগুলো যেন আমরা এইভাবে অর্থপূর্ণ করে করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করব। সবাইকে কৃতজ্ঞতা আসার জন্য। আর আমি টরন্টো ফিল্ম ফোরামকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই, তারা এই জায়গাটি আমাদেরকে দিয়েছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাতে চাই, যে মানুষটি না থাকলে সব আয়োজন আসলে হয় না, তাকে অনেক রাগারাগি সহ্য করতে হয়, অনেকের অভিমান শুনতে হয়, অনেকের অভিযোগ শুনতে হয়। তিনি হচ্ছেন দেলোয়ার এলাহি ভাই। দেলোয়ার এলাহি ভাইয়ের জন্য একটা জোরে করতালি। আর ভাবির কথা আসলে আমি বলবো না, এই জন্য বলবো না যে ভাবি যেটা করেন, ইকবাল ভাইয়ের পাগলামি কিছু কিছু ভাবির ওপরও এখন আছে।
সেটা হচ্ছে যে ভাবি কোনো কিছু করতে দিতে চান না আমাদেরকে ইকবাল ভাই কেন্দ্রিক। তো ভাবি আজকের আয়োজনটিকে সফল করার জন্য সব রকম ব্যবস্থা করেছেন, সব রকম সহযোগিতা করেছেন। ভাবির প্রতি তো আসলে কৃতজ্ঞতা আমরা জানাবো না, কারণ তিনি ইকবাল ভাইয়ের অর্ধাঙ্গিনী, ইকবাল ভাইয়ের সব, এবং ইকবাল ভাইয়ের সুখে দুঃখে যে মানুষটি সবসময় তার পাশে ছিলেন তিনি হচ্ছেন আমাদের ভাবি। ভাবির প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। ভাবি আরও দীর্ঘজীবী হোক, আমরা এরকম আয়োজন আরও করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুখবর শুনলাম, খুব ভালো একটা খবর শুনলাম। ধারাবাহিকতায় প্রথমে ডক্টর বাদল ঘোষ বললেন, তারপর আমাদের জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব যিনি আমাদের সব ভালো কাজে আমাদের সাথে থাকেন, শহীদুল ইসলাম মিন্টু আমাদের বেশ চমৎকার একটা সুখবর দিলেন। এবং আমরা এভাবেই কবিকে বাঁচিয়ে রাখবো প্রতি বছর, বছরের পর বছর, জন্মান্তরে আমাদের মাঝে কবি বেঁচে থাকবেন তার লেখা দিয়ে, তার বিভিন্ন এইরকম নানান রকমের আয়োজনগুলো নিয়ে, যেগুলো আমাদের তাসলিমা ভাবি আমাদের জন্য আয়োজন করছেন, সাথে আমরা সবাই আছি। এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব আমাদের আরেকজন পরিচিত মুখ এবং বেশ প্রিয় কবি মেহরাব রহমানকে। মঞ্চে ডাকছি কবি মেহরাব রহমানকে। আমি সবার কথা শুনছিলাম, খুব চমৎকার করে তার এই জন্মদিন পালিত হচ্ছে একটু অন্য মাত্রায়। আমি তাড়িত হচ্ছিলাম ইকবাল ভাই ছবিটার দিকে তাকিয়ে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আজকের এই আসরে ইকবাল ভাই আমাদের সাথে, কবি ইকবাল হাসান আমাদের সাথে নেই। তাই আমি প্রথমেই এই ছবিটির দিকে তাকিয়ে বলছি, শুভ জন্মদিন ইকবাল ভাই, আপনি আমার বিনম্র অভিবাদন গ্রহণ করুন। তো ইকবাল ভাইয়ের সাথে পরিচয় কিন্তু আমি 2005-এ এসেছি টরন্টোতে। পরিচয় কিন্তু 2004-এ বইমেলায়, ঢাকায় বইমেলায় পরিচয়। অনেক কথা হয়েছে তার সাথে, কী কথা হয়েছে গোপনে গোপনে সে কথা বলবো না, কারণ বুঝতে পেরেছি একজন সরল মানুষ এবং একজন পরিষ্কার কথা বলার মানুষ, যিনি কোনো যদি খারাপ কিছু দেখেন তিনি সহজেই সেই কথাটি বলেন। তার একটা উদাহরণ হচ্ছে যে কাকতলীয়ভাবেই আমার একটা বইয়ের মোড়ক উন্মোচনে ইকবাল ভাইকে আমি প্রধান অতিথি হিসেবে আহ্বান করেছিলাম। তিনি এসেছিলেন এবং সেখানে দুই ইকবালই এসেছিলেন, দুই বন্ধু, খুব কাছের বন্ধু, সৈয়দ ইকবাল হাসান। আমি দুজনকে আমার আসরে পেয়ে আমি যার পণ্যায় খুশি হয়েছি, কারণ সৈয়দ ইকবাল এসেছিলেন এই জন্যে যে আমি কৃতদাসের অসম্ভব সুন্দর একটি প্রচ্ছদ কিন্তু সৈয়দ ইকবাল ভাই আমাকে করে দিয়েছেন এবং আমি কৃতজ্ঞ তার কাছে। কিন্তু মুশকিল হলো কি, আমি কাউকে নাম বলে ছোট করতে চাই না। একজন আমাকে এমনভাবে আমার কবিতাকে এমনভাবে বিশ্লেষণ করলেন, সমালোচনা বলবো না, সমালোচনা এমন একটা জিনিস যে একজনের ভালো দিকটা বলবে একটা কবিতার এবং কোথায় অসুবিধাটুকু আছে সেটাও বলবে। সমালোচনা খারাপ বিষয় আমি বলছি না, কিন্তু আমাকে কবি ইকবাল হাসান এমনভাবে আমাকে দেখলেও আমার মন খারাপ হয়েছে, বলল না আপনি ভাববেন না। পরে উনি মঞ্চে কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই আসরটি মোড়ক উন্মোচনের আসর, এটা ঠিক বিশ্লেষণ বা এটা ডিসেকশনের জায়গা নয়। তিনি কিন্তু খুব কঠিনভাবেই কিন্তু কথাটা বলেছিলেন যেন আমার মনটা ভালো হয় এবং যিনি বলছেন সে কাজটি নিয়ে। তখন থেকে আমার মনে হয়েছে সৈয়দ ইকবাল হাসান এমন একজন মানুষ যিনি সত্যি বলতে তার কবিতায় এবং কোনো জায়গায় সত্যি বলতে দ্বিধা করেন না। তিনি খুব নগর কেন্দ্রিক একজন কবি। এই জন্য বলছি যে আমি দীর্ঘায়িত করব না আমার কথা, আমার শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। আর আমি কবি স্ত্রী তসলিমা হাসান, আমাদের তসলিমা ভাবির কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে এই সুযোগটুকু করে দিয়েছে ইকবাল হাসান সম্পর্কে বলবার জন্য। আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কবি ইকবাল হাসানের একটি ভিন্নধর্মী কবিতা আমি আবৃত্তি করছি। চমৎকার কবিতাটা, এত সমসাময়িক, তিনি চলে গেছেন কিন্তু মনে হচ্ছে আজকের দিনের লেখাই কবিতা। ফেসবুকের আড়ালে আমি কিন্তু এতদিন নিছক সাইবার চরিত্র বলে ভেবেছি তোমাকে। কি হলো সহসা আজ দেখি ধোঁয়া ও কুয়াশা থেকে তুমি বেশ নিজেকে নিষ্ক্রান্ত করেছ।
সাইবার চরিত্রগুলো টেলিফোনে কথা বলে নাকি? ঘোর সন্ধেবেলা যতদূর জানি তারা শুধু ইতি অতি ধায়, নিজেদের ঢেকে রাখে অলিক কুয়াশায়। কেউ কেউ মাকড়সার জালের মতো পরাবাস্তব জাল পেতে অপেক্ষায় থাকে, মাঝে মধ্যে চ্যাট করে রোবটিক ভাষা ও ইঙ্গিতে। তাদের ভাষার জালে মূর্খদের কেউ কেউ ধরা দেয় প্রাণহীন মাকড়সার অনিবার্য নিয়তির মতো। ফেসবুকে এসব চরিত্রদের ইদানিং বেশ দেখা যায়। ফেসবুকে এসব চরিত্রদের ইদানিং বেশ দেখা যায়। অসাধারণ একটি কবিতা, যেখানে অল্প কথার মধ্যে তিনি যে এই যে ভক্ত ছিলেন যে টেকনোলজির বিষয়টা, ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কবি এত সজাগ, মনে হচ্ছে যে এটা গতকাল লেখা, মনে হচ্ছে এই 1 ঘন্টা আগে কবি লিখে গেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং যেটি আমি প্রথমে বলতে ভুলে গেছি, কারণ আমার কেন্দ্রবিন্দু ছিল কবি ইকবাল হাসান। সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থাকবেন। আসলে ভীষণ প্রাসঙ্গিক, আর আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পার্টকে, প্রতিটি অংশকে আসলে ছুঁয়ে গেছে কবি ইকবাল হাসানের কবিতা। আমি এবারে মঞ্চে আহ্বান করব এমন একজন গুণী ব্যক্তিত্বকে, যিনি আমাদের সাহিত্যাঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র, বাংলা একাডেমির পুরস্কার পাওয়া আমাদের একজন গুণী কবি সৈয়দ ইকবাল। আমি মঞ্চে ডেকে নিব সৈয়দ ইকবালকে এবারে কিছু স্মৃতিচারণের জন্য। কবি সৈয়দ ইকবাল ছিলেন আমাদের কবি ইকবাল হাসানের বেশ ঘনিষ্ঠ একজন বন্ধু, এবং আমরা তার মুখে শুনে নেব আরও অনেক সুন্দর সুন্দর জানা না জানা কথা। ধন্যবাদ এই আয়োজনের জন্য। আজকে ভাবি আছেন এখানে, আমাদের প্রিয় ভাবি। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, মানে আমার বলা মানে যদি সত্যিকার বিশ্বস্তভাবে আমি ইকবাল হাসান সম্পর্কে বলি, আপনাদের হাতে যা আছে এটা ছুঁড়ে মারবেন আমাকে। কেন মারবেন? যে সময় পেরিয়ে গিয়ে পরে যে অনুষ্ঠান আছে সেটাও পার হয়ে যাবে। এত লম্বা কথা আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবেন না। সেই জন্য এটা রেখে দিয়েছি আমি, যে মাঝে মাঝে এরকম অনুরোধ হয়, যেমন গুণটা নির্মলেন্দু গুণ অনুরোধ করেছিলেন। আমি গত বছর একটা উপন্যাস লিখেছি, সেটা হচ্ছে গিয়ে আমিও নির্মলেন্দু গুণ। তো আমার এইসব কথাগুলো আমি উপন্যাসেই লিখবো আর কি। নামটা হয়তো দিলাম, সবাই যেরকম বলে, সৈয়দ ইকবাল হাসান। এটা আহমেদ মাজারের দেওয়া। আমরা যখন পুরস্কার পেয়েছিলাম একসঙ্গে, তখন এটা ছড়াই ছিল আহমেদ মাজার বাংলা একাডেমিতে, ঢাকায়। তো এই জন্য আজকে আর বেশি কথা কিছু বললাম না। ধন্যবাদ জানালাম আমার ভাবি এবং উপস্থাপিকা, চমৎকারভাবে সাবলীলভাবে উনি উপস্থাপন করলেন সবাইকে। আর জানি না কী রহস্য আছে, মানে ইকবাল যখন থেকে গেছে তখন থেকে ভাবি খালি সুন্দর হচ্ছেন দিন দিন। এটা হয়তো ইকবালের জ্বালাতন রেখে বেছে হ্যাঁ, তো সবই ঠিক আছে। এখানে খাওয়ার কথা বলছেন আমিন ভাই, অনেক সুন্দর করে বাদল বললেন বিস্তারিতভাবে একটা সারণক। এটা মিন্টু আমাকে সবসময় বলে যে একটা সারণক গ্রন্থ হওয়া উচিত। আজকে থেকে না, যখন থেকে ইকবাল গেছে হবে, সময় লাগলে ভালো জিনিস হবে। আর খাওয়ার কথা যে বলছেন না, খাওয়া আসলে মানে সাংঘাতিকভাবে খাওয়াতে এবং খেতে বলছেন আমিন ভাই, কিন্তু আমি দেখলাম যে আমি জীবনে এখানে যারা আছে সবসময় খেয়ে গেছি, কাউকে তেমনটা খাওয়াইতে পারি নাই, চাইও না। মানে তো ইকবাল হাসান সবসময় করতো, এত বেশি করতো, কিন্তু একটা জিনিস হতে গিয়ে ও একটু মানে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে ভূমিকাটা তার এমন ছিল যে সে মানে মাঝে মাঝে আমার বড় ভাই হয়ে যেত। তো সারাক্ষণ মানে ধমকাতো, যেমন কারণ বাড়ি কিনি না, এটা করি না, সময় নষ্ট না করে গুড্ড লিখি, আরও বেশি লিখি, এই ধরনের সব কিছু। তো এইসব জিনিসগুলো করলেও আমি ওকে পছন্দ করতাম, যে সে আমাকে সাংঘাতিক ভালোবাসত মানে, এবং ভাবতো যে ওর থেকে আমি অনেক অপরিপক্ক, হয়তো এটা করতো আর কি। একটা জিনিস অমীমাংসিত রয়ে গেছে, যে আমি তাকে সবসময় বলতাম, সে আমাকে যখন সাবধান করতো তো বলতো যে তুমি এত সময় নষ্ট করো না মেয়েদের পিছনে ঘুরে। আর আমি ওকে বলতাম আমি কখনো মেয়েদের পিছনে ঘুরি না, আমি মেয়েদের সামনে ঘুরি। আমি ঝগড়া করে বলছি তুমি ঘোরো, ও বললো না তুমি ঘোরো। এই জিনিসটা অমীমাংসিত রয়ে গেছে। আজকে ধন্যবাদ, আর বেশি প্যাঁপে করবো না।
থ্যাংক ইউ। কবি বিনয়ের সাথে বললেন প্যাপে করবেন না, কিন্তু আসলে আমরা কিন্তু ঋদ্ধ হচ্ছিলাম, আমরা খুব উপভোগ করছিলাম তার বক্তব্য, অনেক কিছু শুনছিলাম এবং রিলেট করার চেষ্টা করছিলাম। এনিওয়েজ, আমরা এবারে ডেকে নিব মঞ্চে আমাদের আরেকজন পরিচিত মুখ, একজন আবৃত্তিকার নাজমা কাজীকে। নাজমা কাজী কিছু স্মৃতি কথা বলবেন। আমি তৈরি ছিলাম না তেমন করে কিছু বলবার জন্যে, তবে ইকবাল ভাইয়ের সম্পর্কে এভাবে দাঁড়িয়ে বলতে হবে এটা কখনো ভাবিনি। ইকবাল ভাইকে আমি জানি 29 বছর ধরে, ঢাকায় আমার প্রথম দেখা, এবং এই শহরের যত মানুষকে আমি আজকে জানি বা চিনি, দেলোয়ার ভাই থেকে শুরু করে সৈয়দ ইকবাল ভাই, মিন্টু ভাই যারা আছেন সবার, দিনু ভাই, সবার সাথে আমার পরিচয় হয়েছে ইকবাল ভাইয়ের হাত ধরে। ইকবাল ভাইয়েরকে নিয়ে অনেকেই অনেক কথা বললেন, সৃজনশীল মানুষ, খাওয়াতে ভালোবাসতেন, কিন্তু যেটা আমি জানি না কেউ বলেছেন কি না, হি হ্যাড আ ভেরি গুড সেন্স অফ হিউমার। হিউমারটা এত ভালো ছিল যে ইকবাল ভাইয়ের সাথে আড্ডায় আমাদের বয়সের যে পার্থক্যটা কখনো বুঝতে পারতাম না। আর প্রেমিক মানুষ ছিলেন তিনি। আমি ইকবাল ভাইকে ভীষণ মিস করি, এবং ইকবাল ভাইয়েরই লেখা একটি কবিতা দিয়ে আমি আমার বক্তব্যটুকু শেষ করছি। ছোট্ট একটি কবিতা, আবারও বলছি আমি মিস করি ইকবাল ভাইকে প্রতিনিয়ত। কবিতাটি নেওয়া হয়েছে ইকবাল ভাইয়ের বই জল রঙে মৃত্যু দৃশ্য, এবং কবিতার নাম হচ্ছে মানুষ যখন যায়। মানুষ যখন যায় বলে কয়ে যায়, তুমি কিছু বরাবর অভদ্রের দলে, বলা নেই কওয়া নেই, এভাবে কে চলে যায় কাউকে না বলে? তোমার ছায়ার মতো অস্পষ্ট সব, তবু তোমাকে দেখি আকাশের টবে, ফুটে আছো দীপ্র এক খুব সাদা ফুল, জানি না তোমার সঙ্গে আর দেখা হবে কবে। ইকবাল ভাইয়ের জন্মদিনে আমি তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমাকে বলতে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আসলেই অনেকেরই তাড়া রয়েছে, অনেকে চলে যেতে চাচ্ছেন, সেজন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই আহ্বানটি, এবং একটু সংক্ষেপে যদি আপনারা বলেন। আমি এবারে মঞ্চে ডেকে নিব আমাদের বেশ পরিচিত মুখ কবি চয়ন দাসকে। মঞ্চে আসছেন কবি চয়ন দাস, আবৃত্তিকার। আমি শুরুতেই আমাদের প্রিয় কবি ইকবাল হাসানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। শুধু ওনার সঙ্গে আমি খুব বেশি মেশার সুযোগ পাইনি, কিন্তু যখনই এই শহরে এসেছি, আমি অন্য অনেকের তুলনায় নবীন এই শহরে, কিন্তু ওনার পরিচয় পাওয়ার পরেই আমার একটা খুব আকাঙ্ক্ষা ছিল ওনার একটা সাক্ষাৎকার নেয়ার। তো ইকবাল হাসান এবং হাসান মাহমুদ এই দুজনকে আমি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ভাবি দুঃখিত, আমি খুবই ব্যথিত যে আনফর্চুনেটলি ওনার সাক্ষাৎকারের সেই শিডিউলটা আর আমার হয়ে ওঠেনি বা করা হয়ে ওঠেনি, সেই অপূর্ণতা আমার রয়েই গেল। সময়ের স্বল্পতার জন্য আমি কবি ইকবাল হাসানের কবিতা রাতের গল্পের প্রথম পংক্তিটুকু শুধু পড়ে শোনাচ্ছি। আসলে মোমের মতো ধীরে ধীরে রাত্রি গলে যায় সময়ের আয়ু, পেঁচা ডেকে ওঠে মধ্য রজনীতে, হৃদয় অঙ্গার হলে কাম ভাব ডুবে যায় ডাহকের ডাকের ছোঁয়ায়। তোমার স্পর্শ যারা পায় ভাগ্যবান তারা, বাকি সব কামহীন পথের ভিখিরি। কোনো কোনো রাত্রি যেন স্থির হয় গণিকার স্তনের ডগায়। জীবন ভেঙেছে যাকে, ভেঙে চুরে বিপর্যস্ত করেছে, সে তাকে গোলাপ ভেবে স্পর্শ করে, চুমু খায়, প্রার্থনায় মগ্ন হয় অচ্ছুত সেই গোলাপের কাছে। তারপর অবোধ শিশুর মতো কেঁদে ওঠে গভীর নিশীতে। এইভাবে কোমল কান্নার মতো ধীরে ধীরে রাত্রি গলে যায় সময়ের আয়ু। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে মঞ্চে ডেকে নেব আমাদের বেশ প্রিয় পরিচিত মুখ এবং একজন কথা সাহিত্যিক জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিনকে। মঞ্চে আসছেন জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন। শুভ সন্ধ্যা। এই জাগতিক নিয়মে পরিচয় পর্বকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেই ছাঁচে কবি ইকবাল হাসানের সঙ্গে আমার সেভাবে
পরিচয় ছিল না, দেখা হয়নি। তবে আমার মানসপটে কবিকে বহুবার দেখেছি, বহুবার ওনার কথা শুনেছি, ওনার লেখায়, ওনার রেখে যাওয়া স্মৃতিকর্মের, এবং আমাদের সবার প্রিয় তসলিমা ভাবির সাথে দীর্ঘক্ষণ কথার প্রতি মুহূর্তে, প্রতি পরতে পরতে। কবি এই রহস্য ঘেরা মহাজগতের যে কোনো প্রকোষ্ঠেই আপনি থাকুন না কেন, আপনাকে জানাই হৃদয়ে অর্ঘ্য, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ভালো থাকুন কবি, শান্তিতে থাকুন। ধন্যবাদ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মাহমুদা কাউসার তিশা। আমাদের কবি ইকবাল হাসানের সমৃদ্ধ ভান্ডার থেকে আমরা তার কাছ থেকে কিছু কবিতা শুনে নেব। আসলে আমি জানি এখন সবাই ভীষণ মানে তারার মধ্যে আছে, আর তার পরিচিত লোকজন অনেক সুন্দর করে বলে গেল। বিশেষত যে উদ্যোগের কথা শুনলাম, অনেক ভালো লাগছে, মনটা ভালো হলো। আর সত্যি কথা বলতে আমি ওনাকে ভালো করে চিনি না, কিন্তু ওনার পরিবারের সাথে ওনার স্ত্রীর সাথে আমার পরিচয় হয়েছে, অনেক ভালো লেগেছে। ওনার কাছে সবসময় শুনতে পাই, ওনার বন্ধু বান্ধবের কাছে। তার একটা কবিতা একটু পড়ার চেষ্টা করছি। শীত শেষে দেখা হলো শেষমেশে না দেখার মতো, তারা ছিল নাকি তুমি ব্যস্ততায় সূক্ষ্ম অভিনয়ে অতি দূরে পালাতে চেয়েছ? মনুষ্য চরিত্র নিয়ে যে যাই বলুক, সম্পর্কে কিন্তু অবশেষে ফ্রয়েডই সঠিক। তার স্বপ্ন ব্যাখ্যা তত্ত্ব প্রিয় পাঠ বটে। অবিশ্বাস্য তবুও বলি, প্রতি রাতে তোমাকেই স্বপ্নে দেখি আমি। এ তো গেল স্বপ্নের কথা, প্রকৃত বাস্তবতা কিন্তু এর বিপরীত। আর ওই যে মনুষ্য সম্পর্কের কথা ইতিপূর্বে উল্লেখিত হলো, তার চোরাগুপ্তা পথে ধূম্রজাল প্রায়শ গোধূলি। একটু সহজ হও, তোমাকে পড়তে চাই, দূর কোনো নক্ষত্রের মতো যা কিছু লুকোনো, জানি শীত গেলে প্রকাশিত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা এবারে আরও একটু কবিতা শুনে নেব জেবুন নাহারের কণ্ঠে। ভস্য হলো পাকশি ও পাবনায়, ভস্যরাত্রি নীলমোহনায় তীব্র হাহাকার, চাঁদে আগুন জ্বালিয়ে দিলেন বিনয় মজুমদার। কবিতার নামটি ছিল বিনয় মজুমদার। আমার কবির প্রতি অনেক শ্রদ্ধা। আমি মহান আল্লাহর কাছে আজকের দিনে শুধু দোয়া করি উনি যেন অনেক শান্তিতে থাকেন। ধন্যবাদ তাসলিমা আপা। অনেক ধন্যবাদ। আসলে বিনয় মজুমদার কবিতাটা বারবার আসছে, সুব্রত দাও বলে গেলেন, জেবুন নাহার আপু উচ্চারণ করে গেলেন। আসলে খুবই হৃদয়গ্রাহী কবিতাটা। এবারে আমরা এমন একজনকে ডাকবো যিনি কবির বেশ পছন্দের মানুষ ছিলেন, কবির বেশ প্রিয় একজন কণ্ঠশিল্পী শিরিন চৌধুরী। সবাইকে আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন কবি ইকবাল হাসান। ইকবাল ভাইয়ের সঙ্গে আমার খুব একটা বেশি দিনের পরিচয় হয়নি, একেবারে আসলে আমি যেই জন্মদিনের কথাটা বললেন আসিফ ভাই, ওই জন্মদিনেই আমার প্রথম পরিচয় হয়েছিল। ওই দিনই আমি গিয়েছিলাম, উনি আমার গান শুনতে চেয়েছিলেন, গান শুনিয়েছিলাম, এটুকুই, এইভাবেই পরিচয়। উনি আমার গান শুনে ভীষণ পছন্দ করেছিলেন এবং বললেন যে আমি এতদিন পরে কেন আমি তোমার গান শুনলাম, এটা আমাকে খুব ভালো লেগেছিল। আর হ্যাঁ, অতটুকু সময়ে বুঝতে পেরেছিলাম যে উনি আসলে ভীষণ আন্তরিক একজন মানুষ। আর ভাবিকে আমি ভীষণ পছন্দ করি, ভাবিও আমাকে খুবই ছোটো বোনের মতো আদর করেন। তো আজকে আসলে কি বলবো আমি জানি না, আমার খুব মনে পড়ছে ইকবাল ভাইয়ের কথা। আর বারবার একটা স্মৃতি মনে পড়ছে যে উনি যখন একেবারে শেষের দিকে মৃত্যুশয্যায় ছিলেন, উনি আমাকে একটা মেসেজ লিখেছিলেন যে শিরিন, আমি এখানে আছি, তুমি যদি পারো এসো আমাকে দেখতে। কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে যেতে পারিনি, কিন্তু বুঝতে পারিনি যে উনি সত্যিই চলে যাবেন। ভেবেছিলাম যে না, যাবো আমি, কিন্তু আমার আর যাওয়া হয়নি, দেখা হয়নি। এই তো এইটুকুই স্মৃতি আমার ইকবাল ভাইয়ের সঙ্গে। যেখানে আছেন উনি ভালো থাকুন, আল্লাহ ওনাকে ভালো রাখুন। শুভ জন্মদিন ইকবাল ভাই, আবার থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি এবারে মঞ্চে ডেকে নিব ইতিহাস কাজী।
তিনি কবির কবিতা পড়ে শোনাবেন। ধন্যবাদ তাসলিমা আপা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সবার প্রিয় কবি ইকবাল হাসান। আমি ওনার একটি কবিতা পড়ছি, আশা করি সবার ভালো লাগবে। উনি খুব সুন্দর কবিতা লেখেন। বইটির নাম হচ্ছে চোখ, রাধিকা ও হঠাৎ বৃষ্টি, এবং কবিতাটি উনি লিখেছেন 2রা ডিসেম্বর 2020। আমি এই বইটি থেকে রাধিকা কবিতাটি পড়ছি। এখন সবার মন খারাপের দিন, বিষাদের ছায়া করেছে কর্নিশ। পাশের বাড়ির রাধিকা নামের মেয়ে নৃত্যের শব্দে ঢেউ তোলে অহর্নিশ। চোখেতে কখনো তার সাথে দেখা আলো ফুটে ওঠে বিস্ময় জাগা ভোর। মন ভালো করার ওষুধ তাহার জানা, যেন সে কথা বলতে কাউকে মানা। এখন সবার মন খারাপের দিন, রাধিকার চোখে বিস্ময় জাগা ভোর। চোখে তো চরণে মৃদু মন্থরে তবু পাড়া জেগে ওঠে করিডোর। হঠাৎ একদা কি হলো জানে না কেউ, রাধিকা নেই, বাড়িটি শূন্য একা। সময়ের স্রোত নিয়ে গেছে নাকি তাকে, ভরা জ্যোৎস্নায় নূপুর কাঁদতে থাকে। ধন্যবাদ সবাইকে। শুভ জন্মদিন ইকবাল হাসান। অনেক ধন্যবাদ। আমি এবারে মঞ্চে আহ্বান করছি সৈয়দ নওশাদ ইমামকে। মঞ্চে আসছেন সৈয়দ নওশাদ ইমাম। শুভ সন্ধ্যা সবাইকে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যারাই খুবই সৃজনশীল অথবা সৃষ্টিশীল তারা জেনেটিক্যালি একটু বাউন্ডেল টাইপের হন। 9টা 5টার যে ছকে বাঁধা জীবনে তাদেরকে আসলে বাঁধা যায় না। তো সেক্ষেত্রে বিশেষ করে সহধর্মিণীদের জন্য এটা মেনটেন করা খুবই কঠিন হয়ে যায়, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এই সৃষ্টিশীল মানুষদের পক্ষে পার্সোনাল লাইফ, তাদের বাউন্ডুলেপনা ব্যালেন্স করাটা খুবই কঠিন হয়ে যায় এবং তার সৃজনশীলতার মাঝখানে বাধা চলে আসে যদি না তার সেই পাশের মানুষটির সেই রকমের সাপোর্ট পাওয়া যায়। যে কোনো সৃজনশীল মানুষের জীবনের সফলতা থেকে বোঝা যায় তার পাশের মানুষটি কতটুকু সাপোর্টিভ। আমি আমার আজকে সৈয়দ কবি ইকবাল হাসানের জন্মদিনে অবশ্যই তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং একই সাথে আমার প্রিয় খালা তাসলিমা হাসানকে সাধুবাদ এবং শ্রদ্ধা জানাই তার সারা জীবনের এই কবির প্রতি সাপোর্টের জন্য। আজকে আমি কবির একটি বই প্রেমের কবিতা, সেখান থেকে তোমার চলে যাবার পর কবিতাটি পড়তে চেষ্টা করব। যে মুহূর্তে তুমি আমার কাছ থেকে 4 কোটি আলোক বর্ষের ওপারে চলে গেলে প্রিয়তমা, সেই থেকে আমি একা দিগন্তের এক কোণে স্থির সজল মেঘের মতো। আমি একা অগণিত মানুষের উজ্জ্বল উপস্থিতির ভেতর। আমি একা এই আলোকোজ্জ্বল স্কাইস্ক্র্যাপারের ভেতর। প্রিয়তমা, সেই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বিচ্ছিন্ন হলাম মানুষের ইন্দ্রনীল ভালোবাসা থেকে। আমি বিচ্ছিন্ন হলাম ঘাস এবং সবুজের স্বতঃস্ফূর্ত প্রেম থেকে। আমি বিচ্ছিন্ন হলাম আমার অস্তিত্বের অঙ্গীকার থেকে। প্রিয়তমা, যে মুহূর্তে তুমি আমাকে ছেড়ে 4 কোটি আলোক বর্ষের ওপারে চলে গেলে, সেই মুহূর্তে আমি একা হলাম, সেই মুহূর্তে আমি বিচ্ছিন্ন হলাম। ঠিক তখন, ঠিক তখন লেবাননের ব্যাংকারে মার্কিন মেরিনের ভারী বুটের তলার খুব বর্ণময় একটি প্রজাপতি নিহত হলো। ঠিক তখন বলিভিয়ার পাহাড়ের গায়ে ধসে গেল একটি যাত্রীবাহী বিমান। ঠিক তখন মার্কিন কৃষকদের একটি কল্যাণমুখী বিল নাকচ করে দিলেন ক্রুদ্ধ রিগ্যান। ঠিক তখন দক্ষিণ লেবাননের নির্জন গ্রামে জলপাই রঙের ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেল সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। ঠিক তখন কয়েক দফা রণহুঙ্কারের পর নিকারাগুয়ার পাশ দিয়ে এক পাক ঘুরে এলো মার্কিন রণতরী। ঠিক তখন বাংলাদেশের মাটি ফুঁড়ে বেরিয়ে এলো
একাত্তরের ঘৃণিত শত্রুরা। তুমি আমাকে ছেড়ে চলে গেলে প্রিয়তমা, আতঙ্কে আমার বুকের ভেতর কেঁপে উঠল রক্ত শোভিত সবুজ, আতঙ্কে আমার চোখের কোণে জমে উঠল কয়েক ফোঁটা লাল, আতঙ্কে আমার বাদামি রঙের শরীর হয়ে উঠল হিম সাদা। প্রিয়তমা, তুমি আমার কাছ থেকে 4 কোটি আলোকবর্ষের ওপারে চলে গেলে। তুমি চলে গেলে, প্রজাপতির শরীর থেকে ঝরে যায় রেণু। তুমি চলে গেলে, প্রচণ্ড ঝড়ের ভেতর ঝরে যায় পাখির পালক। তুমি চলে গেলে, শ্রমিকের শরীর থেকে ঝরে যায় তাবৎ লাবণ্য। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমাদের আজকের উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে আমি সর্বশেষ বক্তব্য দেবার জন্য এখন মঞ্চে আহ্বান করব সাংবাদিক ফারজানা মিথিলা। মঞ্চে আসছেন ফারজানা মিথিলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর চেয়ে বেশি অপ্রস্তুত বোধহয় আমি কখনো হইনি। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি, আমার নাম মিথিলা ফারজানা। আমার একজন আরও বেশি খ্যাতনামা সহকর্মীর কারণে নামটা অনেকে ফারজানা মিথিলা বলেন, নামটা ফারজানা আগে বলেন। আমি একেবারেই প্রস্তুত না আর কি পুরো বিষয়টায়। যাকে স্মরণ করা হচ্ছে বুঝতেই পারছি তিনি আপনাদের খুব কাছের মানুষ, কাছের কবি। কবিকে কাছে পেতে হলে তো তার কবিতা সম্পর্কে জানতে হয়। আমি আসলে অপারগতা প্রকাশ করছি, সেটিও জানি না। আমি জানি যে ওনার সহধর্মিনী এখানে উপস্থিত। আসসালামু আলাইকুম ভাবি। এবং অন্ততপক্ষে এটি আমার আজকের দিনের পাওয়া যে একজন কবি সম্পর্কে জানতে পারলাম এবং তার কাজ সম্পর্কেও জানতে পারলাম। অনেকেই তার কবিতা পড়েছেন, অনেকেই তার কবিতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যে উদ্যোগগুলো কবিকে নিয়ে নেওয়া হচ্ছে তার প্রত্যেকটি উদ্যোগের জন্য শুভকামনা রইল আপনাদের সকলের প্রতি। এবং আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা, আসতে পেরেছি। সৈয়দ ইকবাল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। রীতিমতো ওনার উপর সওয়ার হয়েছি, ইকবাল ভাই আমাকে নিয়ে যেতেই হবে এবং ইকবাল ভাই যথারীতি আমাকে নিয়ে এসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবং আরও একবার সবাইকে আন্তরিক শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মঞ্চে আসবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সুনিতাকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য। আসলে আমি নিজেও অপ্রস্তুত। আর আমার নাম সুমিতা, তো আমি বুঝতে পারছিলাম না যে আমাকে ডাকা হচ্ছে। এনিওয়ে, মিন্টু ভাই বললেন না যে আঙ্কেল সবাইকে খুব বিশ্বাস করতেন, তো আমি ওই বিশ্বাসের জায়গারই একজন মানুষ হয়তোবা। কারণ মিন্টু ভাইয়ের কাছে আঙ্কেলের ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস থাকতো আর আমার কাছে থাকতো ওনার ক্রেডিট কার্ড। সো আমার মনে হয় বিশ্বাসের জায়গাটা আমিও আছি। আঙ্কেল, আন্টি আর সৈয়দ ইকবাল এবং ভাবি এরা আসলে এখানে টরন্টোতে আমার ফাদার মাদার। সো এখন আমার 3 জন ফাদার মাদার, মানে এনিওয়ে অ্যাকচুয়ালি আমি দাদা, উনি কখনই সিনিয়র হতে চায় না, আমি জানি সেটা, বাট আমি তো দাদা ডাকি। বাট অ্যাকচুয়ালি লাইক এ ফাদার ফিগার ওনারা 2 জন আমাকে এবং আমার হাজব্যান্ডকে এই শহরে একদম প্যারেন্টসের মতো করে রেখেছেন। সো এই জন্য দে আর মাই প্যারেন্টস ফিগার। আর বাবা সম্পর্কে আসলে কি বলবো, বাবারা বিয়ন্ড এভরিথিং। সো আমার কাছে আঙ্কেলও বিয়ন্ড এভরিথিং। আঙ্কেল যেখানেই থাকুন খুব ভালো থাকুন। আমি আসলে আঙ্কেলকে নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারি না, যখন বলি আমার তখনই কান্না আসে। আই ডোন্ট নো ওয়াই। আমি রান্না করলে আমার কান্না আসে, কারণ আমি 4 বছর আঙ্কেল আমরা একই ফ্যামিলিতে থাকতাম। সো এটা আমার খুব একটা সফিস্টিকেটেড পয়েন্ট, যেটা আমি আসলে খুব বেশি সময় কিছু বলবো না। আন্টি এখানে আছেন, আঙ্কেল যেখানেই থাকেন, আমি মেয়ে হিসেবে বলবো সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন, উনি যেখানেই থাকেন যেন খুব ভালো থাকেন। হ্যাপি বার্থডে আঙ্কেল। থ্যাংক ইউ। এবারে বিদায়ের পালা অতি সন্নিকটে। তো এই পর্যায়ে আমি আসলে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক, আমি তাসলিমা হাসানকে ডেকে নিব। তিনি আসলে এমন একজন মানুষ, আজকে প্রথম পরিচয় তার আজকের দিনের জন্য। তিনি কবি ইকবাল হাসানের সহধর্মিণী, 47 বছর ধরে পাশে থেকেছেন, তার সুখে, তার দুঃখে, তার যত স্ট্রাগলে এবং তার সাকসেসে তার পাশে সবসময় থেকেছেন তাসলিমা হাসান। কিন্তু তার অবশ্যই এইটি ছাপিয়েও আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন কবি এবং তার কবিতার আমরা মুগ্ধ পাঠক। এবারে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে আমাদের সাথে মঞ্চে আসছেন কবি তাসলিমা হাসান। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কষ্ট করে এখানে সবাই এসেছেন, সবাই গুণী জ্ঞানী
এবং সবাই বিখ্যাত এই শহরে, আমি জানি সেটা। সেই জন্য আমি সবাইকে ইনভাইট করেছি যেন এটা একটা সমৃদ্ধশালী অনুষ্ঠান হয়। যাই হোক, ইকবাল হাসান চলে গেছে ঠিকই, কিন্তু আপনাদেরকে রেখে গেছে। আপনারা সবাই তাকে ভালোবাসেন বলেই সবসময় আমাকে গল্প করতো, এ শহরে আমার অনেক লোকজন আছে যারা আমাকে অনেক আদর করে, ভালোবাসে। তুমি একা হয়ে যাবে না কখনো, তোমার পাশে অনেক মানুষ থাকবে, দেখবে। তো আমার সেসব কথাগুলি মনে পড়ে এবং আমি সবসময় ভাবি যে যে মানুষটার সঙ্গে আমি থেকেছি সে যে কত একটা ভালো মানুষ এবং কত বড় হৃদয়ের মানুষ ছিল, সে আমি ছাড়া কেউ জানবে না সেটা। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স কম ছিল, কিন্তু আমাকে এত আদর করতো, আমি কোনোদিন সেইগুলি ভুলবো না। এবং সবসময় এই যে এত বছর আমি ওর সঙ্গে সংসার করেছি, সবসময় প্রতিদিন আমার পাশে শুয়ে শুয়ে অনেক গল্প করতো, আমি গান পছন্দ করি, সকালে উঠে গান বাজাতো এবং সবসময় বলতো তুমি আমার আজকে নতুন বউ। আমি বলছি মানে আমি তো পুরনো বউ, আমি বুড়া বউ। বলে না না, তুমি আমার নতুন বউ, প্রতিদিনই তুমি আমার নতুন বউ। তো আমার এই কথাগুলি যখন মনে পড়ে, বালিশটা যখন আমার পাশে এখনও আছে, আমি বলি তুমি কোথায় গেলে, আমি তোমার এখন নতুন বউ না, তুমি চলে গেছো? তো বলে যে না চলে যাইনি, আমি তো তোমার ছায়া সঙ্গী, আমি তোমার সাথেই আছি। তো আমার এইসব কথাগুলি যখন মনে পড়ে আমার মনে হয় যেন আমি দৌড়ে চলে যাই। আর এই শহরে আমি সত্যিকারের যাকে আমি সবসময় কাছে পেয়েছি সে হলো শহীদুল ইসলাম মিন্টু, আর একজন হলো দেলোয়ার ভাই। সবসময় তারা ছায়ার মতো আমার স্বামীর সঙ্গে থেকেছেন। অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। হ্যাঁ, সৈয়দ ইকবাল ভাইও আছেন, কিন্তু তার সাথে খুব ঝগড়া হতো মাঝে মাঝে, কিন্তু বেশি সবচেয়ে ভালোবাসতো মিন্টুকেও, ছোট, এবং বলতো যে ওকে আমি আসলেই বেশি আদর করি, ও ছোটো বয়সে, তারপর ওর তো অনেক দীর্ঘ জার্নি করতে হবে। তো আমি সেই সুবাদে আমিও মিন্টুকে অনেক ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা কি, আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল তখন মিন্টু সব সময় গিয়ে বসতো, গল্প করতো। তো একদিন মিন্টুকে বলে যে আচ্ছা মিন্টু, আমি তো মরেই যাব, তুমি আমার কবরটা একটু কিনে দাও। মিন্টু বলে কি বলেন ইকবাল ভাই, এটা কি হয়? বলে না না, কিনে দাও। তারপর মিন্টু সাথে সাথে তার ক্রেডিট কার্ড নিয়ে কবরটা কিনে দিল। তখন আমি পাশে ছিলাম, আমি বলছি তাহলে তুমি যে কবরটা কিনছো, তা আমি মরে গেলে আমার কবরটা কে কিনে দেবে? বলে কেন, আমি কিনবো, তুমি চাও সেটা? বলছি হ্যাঁ চাই। তো ওর সাথে আমারও কবর এখন কেনা আছে, আমি চলে গেলে এক জায়গায় যাব। আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, অনেক কিছু করেছি জীবনে, সেগুলো আমি সব মেনে নিয়েছি, কারণ জানি ভালোবাসা একটাই, সে আমাকেই ভালোবাসে। এবং প্রতিদিনই আমার সঙ্গে সে গল্প করতো, কথা বলতো, যত দূরেই যাক এসে বলতো তসলি আমি কিন্তু আসছি, এসে আমার পায়ের মধ্যে ক্রিম লাগাতো। আমি বলছি এত রাতে তুমি কেন পায়ে ক্রিম লাগাচ্ছ? বলে এই যে একটা অপরাধ করে আসছি, তো তোমাকে আমি একটু আদর করবো না? সে নানা ধরনের আদর করতো। সেই যে মধুর দিনগুলি, এগুলো তো আমার ভোলা যায় না। আমি 47টা বছর সংসার করেছি ওর সঙ্গে, সুখে দুঃখে সবসময় কাটিয়েছি, কিন্তু আমার স্বামী আমাকে কোনো দিন অবহেলা করেনি। এমনকি একদিন একটা বদনাম কারো কাছে বলেনি। আমি সবার কাছে গিয়ে বলতাম দেখো ও এইটা করেছে, এইটা করেছে। আমার ননদদের কাছে বললাম জানো তোমার ভাই এই করেছে, তোমার ভাই এর খারাপ। বলে ভাবি তুমি এরকম করে বলছো, আমার দাদা তো তোমার নামে কখনোই বদনাম করে না। আমি বলছি তোমার দাদা তো বদনামের কাজ করেছে সেই জন্য। বলে ক্ষমা করে দাও, তুমি তো অনেক ক্ষমা করতে পারো। তো এইসব মনে করলে যখন সে মারা যায়, আমার হাতটা ধরে মারা যায়, হাত ছাড়তেই চায় না। আমি বলছি কেন? তুমি বলে আমি আজকে মারা যাবো তসলি। আমি বলছি কী বলছো, তোমাকে কি আল্লাহ টিকিট পাঠিয়েছে, দেখাও তো টিকিটটা। মানে এগুলি মনে করলে আমার খুব খারাপ লাগে, কিন্তু আমার তো বেঁচে থাকতে হবে। আমার একটা মেয়ে আছে, আমার নাতি নাতনি আছে, ওদের জন্য আমি বেঁচে আছি। কিন্তু আমি কি বেঁচে আছি? আমি মৃতের মধ্যে বেঁচে আছি। আমার স্বামী নেই, আমি নিঃসঙ্গ, আমি কেউকে সেটা বুঝাতে পারবো না। আমার স্বামীকে আমি প্রচণ্ড ভালোবাসি, আমি কি পরিমাণ ভালোবাসি আমি কেউকে বলতে পারি না। অনেক অপরাধ করেছে, আমাকে অনেক মাপ চাইছে এবং বলেছে এই শহরে যারা আমাকে দেখতে পারে না, আবার যাদের প্রতি আমি অন্যায় করেছি তাদেরকে বলে দিও আমাকে ক্ষমা করে দিতে। আমি তখন জনে গিয়ে বলতে পারবো না, তুমি বলে দিও। তবে কিছু কিছু লোক আছে যারা এখনও পেছনে বদনাম করে, তারা যেন তাকে ক্ষমা করে দেয়। আমি সেটা সবাইয়ের কাছে আমি বলে গেলাম। আমি তো একদিন চলে যাব, তাই না? এ হলো বিষয়। আর মিন্টু যেটা প্রস্তাব করেছে একটা মানে সম্মাননা পুরস্কার ইকবাল হাসানের জন্য দিবে, আর যারা যারা এই কমিটিতে আছেন সেটা আরও
বিস্তারিত আলাপ হবে পরে। তো এই নিয়ে পরে কথা হবে। আমি সবারকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা আসছেন কষ্ট করে। আর আমার স্বামীর জন্য দোয়া করবেন। শুভ জন্মদিন ইকবাল হাসান, তুমি ভালো থেকো যেখানেই থাকো। আল্লাহ হাফেজ। উপস্থিত সমাবেশ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এখানে সময় দেবার জন্য, আমাদের সাথে কবির এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলবার জন্য। তসলিমা হাসান বলে গেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন কবি আছেন আমাদের মাঝে, আমরাও আমাদের অনুভবে, আমাদের পঠনে, আমাদের মাঝে রয়েছে কবির বাণী, কবির কবিতা, কবির সৃষ্টি। অনেকের কাছেই রয়েছে কবিকে নিয়ে অনেক অনেক স্মৃতি। আমাদের স্মৃতির মাঝে, তার লেখার মাঝে আরও বহু বর্ষ, বহু শতক বেঁচে থাকুক কবি ইকবাল হাসান। সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমি তাসমিনা, ধন্যবাদ। Happy birthday to you. Happy birthday, dear Iqbal Bhai. Happy birthday to you.